নিয়ে একটা বেসিক আলোচনাটা করি আমরা। তো সার্কেল বা বৃত্ত জিনিসটা কি, কিভাবে ডিফাইন করা যায়? সার্কেল বা বৃত্ত হচ্ছে লোকাস অফ পয়েন্ট, মানে একটা বিন্দুর পথ চলা, লোকাস অফ পয়েন্ট। হ্যাঁ, তো একটা বিন্দুর পথ চলা, পথ পরিক্রমা, যেখানে ইচ পয়েন্ট ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম এ সার্টেন পয়েন্ট কল্ড সেন্টার। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট বিন্দু, এটাকে সেন্টার বলা হচ্ছে। এই সেন্টার থেকে এখানকার প্রত্যেকটা বিন্দু সমান দূরবর্তী, সমান সমান দূরবর্তী। তাহলে এই যে মানে নির্দিষ্ট পয়েন্ট, এটা হচ্ছে সেন্টার, কেন্দ্র। আর সেন্টার থেকে সমদূরবর্তী এই লোকাস অফ পয়েন্টের প্রত্যেকটা বিন্দু, এটাকে বলা হচ্ছে সার্কেল। ঠিক আছে। এখন এই যে যেই পথ ব্যাপী এটা চলছে, এই যে মানে আই মিন এটাকে কি বলা যায়, তার বাউন্ডারি আর কি, এটাকে কি বলা হয় সার্কেলের ক্ষেত্রে? এই জিনিসটাকে কি বলা হচ্ছে? পরিধি। তাহলে এইটা হচ্ছে সার্কেলের সারকামফারেন্স, বাংলায় পরিধি। নর্মালি আমরা বাউন্ডারিকে বলি কি পেরিমিটার, পরিসীমা। এখানে আসে পরিধি বলা হচ্ছে কেন? পরিধি আর পরিসীমার মধ্যে তাহলে পার্থক্য কি? পরিধি হচ্ছে এটা যেহেতু স্ট্রেট লাইন না, এই কারণে পরিধি। আর যেগুলো স্ট্রেট লাইন থাকবে সেগুলো হচ্ছে, যেমন এটা হতে পারে, এটা হতে পারে, এগুলো হচ্ছে পরিসীমা। স্ট্রেট লাইন যখন হবে তখন পরিসীমা, স্ট্রেট লাইন না থাকলে সেটা পরিধি। একটাও যদি স্ট্রেট লাইন বাদ যায় তাও সেটা পরিধি আর কি। ঠিক আছে। তাহলে সারকামফারেন্স বা পরিধি। এরপর আসি, সেন্টার থেকে যে কোনো একটা বিন্দুর যে যোগফল, এটাকে কি বলবো? ধরলাম এটা সেন্টার থেকে এই পরিধির উপরে যে কোনো একটা বিন্দুর যে দূরত্ব, সেটাকে কি বলছি? রেডিয়াস, ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। আর যে কোনো দুইটা বিন্দুর যোগফল, এটাকে কি বলবো? ধরেন এটা, না, যে কোনো দুইটা বিন্দুর যোগফল জ্যা। হ্যাঁ, প্রথমে এটা হচ্ছে যে জ্যা বা কর্ড, কর্ড। তাহলে যে কোনো দুইটা বিন্দুর যোগফল, এটা হচ্ছে কর্ড বা জ্যা। তো এরকম জ্যা কতগুলো হতে পারে? একটা বৃত্তে কতগুলো? ইনফিনিট। তাহলে ইনফিনিট সংখ্যক কর্ড হতে পারে। এই ইনফিনিট সংখ্যক কর্ডের মধ্যে যেই কর্ডটা কেন্দ্র দিয়ে যাবে সেটাকে বলা হচ্ছে কি? ব্যাস, মানে ডায়ামিটার। এবং এটা সবচেয়ে বড় জ্যা, তাই না? এই ব্যাস হচ্ছে, এই ডায়ামিটার হচ্ছে একটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা। এটাও জ্যা, কিন্তু এরকম অসংখ্য জ্যা আঁকা যেত, যের মধ্যে ব্যাসটা হচ্ছে সবচেয়ে বড় জ্যা। ওকে। তাহলে দুইটা বিন্দুর যোগফল হচ্ছে জ্যা, কর্ড। তারপরে এই কর্ডের মধ্যে সবচেয়ে বড় কর্ড যেটা, সেটা হচ্ছে যে জ্যা, ব্যাস। তাহলে ব্যাসও একটা এই জ্যা কিন্তু, তাই না? আচ্ছা, একটা জ্যা, একটা কর্ড একটা বৃত্তকে দুইটা ভাগে ভাগ করে, নর্মালি দুইটা ভাগে ভাগ করে। তো যেটা ছোট ভাগ, দুইটা প্রত্যেকটাই ছোট বড় কিছু নাই, মানে এই ভাগগুলোকে কি বলে আগে সেটা বলি। এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এই ভাগগুলোকে কি বলে? হুম, সেগমেন্ট। সেগমেন্ট বলা হচ্ছে, ঠিক আছে, সেগমেন্ট। তাহলে যদি ছোট বড় হয়, তাহলে ছোটটাকে বলা হয় মাইনর সেগমেন্ট, বড়টাকে বলা হয় মেজর সেগমেন্ট। মাইনর এবং মেজর। ওকে। এরপরে আসেন, দুইটা বিন্দুর যোগফল হচ্ছে, আমরা জানলাম যে কর্ড। দুইটা বিন্দুর যোগফল হচ্ছে কর্ড। এখন কোনো একটা বিন্দু দিয়ে যদি কোনো একটা সরলরেখা যায়, তখন এটাকে কি বলে? বৃত্তের কোনো একটা বিন্দুকে টাচ করে একটা সরলরেখা যখন যায়, তখন এটাকে কি বলে? স্পর্শক। তাহলে এটা হচ্ছে স্পর্শক, অর ইংলিশে কি বলে? টেনজেন্ট। টেনজেন্ট, স্পর্শক বা টেনজেন্ট। টেনজেন্টের একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? স্পর্শক কি করে? কেন্দ্রের সাথে লম্ব উৎপন্ন করে, কেন্দ্রের সাথে লম্ব উৎপন্ন করে। স্পর্শক কেন্দ্রের সাথে লম্ব উৎপন্ন করে, অর্থাৎ আমি স্পর্শক যে বিন্দুতে টাচ করলো, ওখান থেকে কেন্দ্রকে টানলে এখানে একটা 90 ডিগ্রি ক্রিয়েট হয়। তাহলে স্পর্শক
ট্যানজেন্ট মানে 90 ডিগ্রি হচ্ছে আর কি, এটা মাথায় রাখতে হবে। ট্যানজেন্টটাই এখানে কেন্দ্রের সাথে 90 ডিগ্রি ক্রিয়েট করতেছে। তাহলে বৃত্তের দুইটা বিন্দুর যোগফল যেটা সেটা কর্ড, বৃত্তের একটা বিন্দুকে যখন ছেদ করে সেটা হচ্ছে ট্যানজেন্ট। আবার যদি এমন হয় যে বৃত্তের দুইটা বিন্দুকে স্পর্শ করে চলে যায়, ছেদ করে চলে যায়, এটা কি বলে? দুইটা বিন্দুর যোগফল যেটা ছিল সেটা ছিল কর্ড, আর দুইটা বিন্দুকে ছেদ করে চলে গেছে এধার ওধার, তখন এটাকে কি বলে? হুম, এটা সিকান্ট। এটা আমাদের দরকার হয় না, সিকান্ট। হ্যাঁ, ছেদক, হ্যাঁ ইংরেজি মানে ছেদক বলতে পারেন, সিকান্ট। ওকে। তো এরপরে হচ্ছে যে কেন্দ্রের সাথে যদি কোণ উৎপন্ন করবে, আসেন একটা বৃত্ত, এখানে হচ্ছে যে কেন্দ্র। তো এই কেন্দ্রের সাথে এই যে এখান থেকে এখানে যে কোনো একটা পার্ট, মনে করেন এই পরিধির যে কোনো একটা অংশ, এটাকে কি বলে? পরিধির যে কোনো একটা অংশ, এইটুকু অংশ বিশেষ, এটাকে কি বলে বলেন তো? না, সেগমেন্ট তো বৃত্তর অংশ হতে হবে। আপনার সাউন্ডটা এরকম হচ্ছে কেন, রিপিট হচ্ছে কেন? আচ্ছা, সেগমেন্ট হচ্ছে এই বৃত্তের অংশ হতে হবে, কিন্তু আমি বলছি বাউন্ডারির এই অংশ, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একে কি বলে? এটা কি বৃত্তচাপ? বৃত্তচাপ, রাইট। আর্ক অথবা বৃত্তচাপ, ঠিক আছে, আর্ক অথবা বৃত্তচাপ। ওকে। এখন এই আর্কটা কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে কি বলে? এটা কেন্দ্রস্থ কোণ, মানে এই কোণটাকে আর কি কেন্দ্রস্থ কোণ। আবার এই আর্কটা যদি কোনো বৃত্তের অপোজিটে যায়, মানে বৃত্তের মধ্যে কোণ উৎপন্ন করে, মানে বৃত্তের এই ইয়াতে পরিধির সাথে যুক্ত হয়ে যদি কোণ উৎপন্ন করে, এটাকে কি বলে? এটা বৃত্তস্থ কোণ। এটা বৃত্তস্থ কোণ। আর এটা ছিল কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের একটা সম্পর্ক আছে, কি সেটা? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে। অর্থাৎ লেটস সে এটা যদি এ হয়ে থাকে এবং এটা যদি বি হয়ে থাকে ধরে নেই, তাহলে এ ইকুয়াল টু টোয়াইস অফ বি। এটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি একটা কর্ড টানলাম, ঠিক আছে। এই কর্ডটা আমার কেন্দ্রের সাথে যে কোন মানে একটা ছেদ করলো, যে কেন্দ্রের সাথে নিয়ে যে অংশটা কাট করলো আর কি। কর্ড বলবো না, এটা ওই আর্ক নিয়েই কথা বলবো আমরা, আর্ক। এই আর্কটা যখন কেন্দ্র সহ একটা অংশ মানে ছেদ করবে, একটা অংশকে কর্তন করবে, এই অংশটাকে কি বলবো? এই যে এই জায়গাটা, যেমন এর আগে আমরা দেখেছিলাম যে এভাবে, যে এই যে কর্ড যখন এটা ছেদ করবে এইটা, আর এখানে হচ্ছে যে বৃত্তের কেন্দ্রের সাথে কাট করে এভাবে উৎপাদন করা, এটা এই দুইটা। প্রথমটা আমরা জানছি, এটাকে কি বলে? এটা সেগমেন্ট। আর মাইনর সেগমেন্ট, হ্যাঁ সেটা বলতে পারেন, বাট সেগমেন্ট ধরলাম। আর এখানে কি বলবো যখন কেন্দ্রকে টাচ করে এ করবে? সেটা ত্রিভুজ হয়ে যাবে। ত্রিভুজ না। বৃত্তের হিসাবে কি বলবো? ত্রিভুজ তো আমি ড্র করতে পারি, এখানে টানলে ত্রিভুজ হবে। তার আগে আমি বৃত্তের যে অংশটুকু কাটলো এটাকে কি বলবো? এটাকে বলা হয় সেক্টর, বা বাংলায় কি? হ্যাঁ, বৃত্তকলা। ঠিক আছে, সেক্টর বা বৃত্তকলা, এটা গুরুত্বপূর্ণ। সেগমেন্টটা খুব গুরুত্বপূর্ণ না, কারণ সেগমেন্ট বের করা জন্য খুব টাফ ওয়ে আছে, মানে অনেকগুলো শর্ত দিতে হয়, অনেক ইনফরমেশন দেওয়া লাগে আর কি সেগমেন্ট বের করার জন্য। বাট সেক্টর বের করার জন্য দিয়ে কোশ্চেন আসেও, এবং এটা ইজিও, এটা কঠিন কিছু না। সেক্টরটা কি? সেক্টরটা হচ্ছে যে এই কেন্দ্র থেকে নিয়ে এভাবে করে টাচ কাট করে নেওয়া, যেমন অনেকটা ওই যে পিজা কাট করে যেরকম আপনারা দেখান, বা তরমুজ কাট করে আনে এরকম। তো এখন এই সেক্টর তাহলে বের করার জন্য আমার কি লাগে এখানে একটা কেন্দ্রের উৎপন্ন কোণ লাগে, একটা কেন্দ্রস্থ কোণ লাগে। তাহলে কেন্দ্র উৎপন্ন কোণটা লাগে, আর এই যে লেংথটা এটাকে বলা হয় রেডিয়াস আর লাগে। তাহলে এই বৃত্তকলা সেক্টরের এরিয়ার জন্য আমার এই কোণটা লাগে থিতা, এবং রেডিয়াস আর লাগে, তাহলে আমি এই এরিয়াটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা নামগুলো জানলাম, হ্যাঁ টার্মগুলো দেখলাম। এবার আসেন আমাদের এই সার্কেলের আন্ডারে যেসব এই ফর্মুলা দেখতে হয়, ফর্মুলা। তো ফার্স্ট ফর্মুলা কি? এক নাম্বার হচ্ছে পরিধি, সার্কামফারেন্সের ফর্মুলা, সার্কামফারেন্স। তো সেটা কি ফর্মুলাটা? 2 পাই আর। সার্কামফারেন্স হচ্ছে 2 পাই আর, ফাইন। এখন এই 2 পাই আর এর কোনটা কি জিনিস? 2 হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে রেডিয়াস, তাই না? আর পাই কি জিনিস? পাই কি বললেন? একটা বানান।
হোয়াট ইজ পাই যদি বলা হয় যে হোয়াট ইজ পাই তো কি বলবো? হোয়াট ইজ পাই বলেন। পাইয়ের ভ্যালু আমরা জানি হয়তো বা, তাই না? এটা তো পাইয়ের অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু, কিন্তু যদি বলা যে হোয়াট ইজ পাই সেটা তো মানে ইয়ে হলো না, ক্লিয়ার হলো না। হোয়াট ইজ পাই জানান কিন্তু সবাই, বলেন হোয়াট ইজ পাই, পাই আসলে কি? ওকে, পাই হচ্ছে রেশিও, একটা রেশিও। কার রেশিও বলেন তো? দ্য রেশিও অফ সারকামফারেন্স টু ডায়ামিটার। রেশিও অফ সারকামফারেন্স টু ডায়ামিটার মানে কি, এই একটা সার্কেল, তাহলে এটার সারকামফারেন্স কি, এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারির যে লেংথ আর এটার যে ডায়ামিটারের যে লেংথ, এই দুটার রেশিও হচ্ছে পাই। এই দুটা যে কোনো সার্কেল আপনি যেভাবে ড্র করেন, যত ছোট করে অথবা যত বড় করে ড্র করেন, সার্কেলের এই সারকামফারেন্স 2πr ডিভাইড বাই ডায়ামিটার 2r করলে পাই পাওয়া যাচ্ছে। তাহলে মানে যদি আমরা সারকামফারেন্স বের করার জন্য পাই ইউজ করতেছি, কিন্তু পাই কি জিনিস? পাই হচ্ছে যে রেশিওটা, আর এই রেশিওটা একটা কনস্ট্যান্ট, সেটা আমরা জানি। পাই ইজ কনস্ট্যান্ট, তাই না? সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কত? অ্যাপ্রক্সিমেটলি 22/7 অথবা 3.14, তাই না? ইত্যাদি আমরা জানি যে পাই যে কনস্ট্যান্ট, বাট এই কনস্ট্যান্টটা কে কোত্থেকে আসছে? কনস্ট্যান্টের তো একটা মানে থাকতে হবে, অরিজিন থাকতে হবে। সেই অরিজিনটা হচ্ছে যে পাই ইজ দ্য রেশিও বিটুইন সারকামফারেন্স টু ডায়ামিটার। ঠিক আছে, এটা মনে রাখবেন। পাই ইজ দ্য রেশিও বিটুইন সারকামফারেন্স টু ডায়ামিটার অফ এনি সার্কেল, এনি সার্কেল, যে কোনো সার্কেল, এবং এটা কনস্ট্যান্ট, যে কোনো সার্কেলেরই ক্ষেত্রে এটা ফিক্স থাকে। ঠিক আছে, তাহলে আমরা যেটা সারকামফারেন্সের ফর্মুলা জানি যে 2πr, এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে রেডিয়াস, এবং পাই হচ্ছে ওই রেশিওটা, এবং সেটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে যে 22/7 অ্যাপ্রক্সিমেটলি অর 3.14 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এটা গেলো 1 নাম্বার সারকামফারেন্স। 2 নাম্বার হচ্ছে এরিয়া, তাই না? এরিয়ার আমাদের ফর্মুলা লাগে। এরিয়া কি? পাই আর স্কয়ার। তো এখানেও এই আর, আর তো হচ্ছে সেই রেডিয়াস, আর পাই কি? পাই হচ্ছে সেই কনস্ট্যান্ট যে ভ্যালুটা, সেটা আর কি। এরপরে নাম্বার 3 হচ্ছে লেংথ অফ আর্ক। প্রথম দুইটা আমরা জানি, কিন্তু পরে আরো দুইটা আমি দেখাচ্ছি, এই দুইটা হয়তো অনেকেই আমরা জানি না, এই দুইটা আমাদের খেয়াল করতে হবে, এবং এই দুইটা আসলে ওই দুইটা থেকে আসছে। লেংথ অফ আর্ক, আর্ক কি জিনিস? আর্ক হচ্ছে এই যে সার্কেল, এটার কি বাউন্ডারির একটা অংশ, মনে করেন এখান থেকে এখান পর্যন্ত আসছে এইটুকু। তো মনে করেন আমি এখান থেকে এখান পর্যন্ত টানলাম, তাহলে এই আর্কটা কত, এই লেংথটা কত, এই আর্কের লেংথটা কত, এটা আমার এখানে জানতে চাওয়া হয়েছে। তো এই আর্কটা কি পুরা পুরা সারকামফারেন্সের একটা অংশ না? এইটুকু আর কি পুরা সারকামফারেন্সের অংশ কিনা? পার্ট। তাহলে এই কতটুকু অংশ এটা কোত্থেকে আসবে? আসবে এখানে কত ডিগ্রি আছে তার উপরে, এই থিতার উপরে। পুরা সারকামফারেন্সটা কত ডিগ্রি আছে? একটা সার্কেলে কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে ওই 360 ডিগ্রির মধ্যে এটা যত পার্ট ঠিক তত হবে তার সারকামফারেন্সের অংশ। মনে করেন এটা 4/1 90 ডিগ্রি, ফর এক্সাম্পল লেটস এটা 90 ডিগ্রি ধরেন। এই তাহলে এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু মানে হাত ড্র ঠিক মতন হচ্ছে না, বাট আপনারা ধরে নিন, এই যে এই জায়গাটুকু কি হবে? যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে কি এটা পুরো 4/1 হওয়া উচিত না? এই পুরো সারকামফারেন্স 4/1 হবে। তো পুরো সারকামফারেন্স ছিল 2πr, তার ডিভাইড বাই 4 করলে আমি এটা পেয়ে যাচ্ছি। কিন্তু এটা ফর্মুলা বের, এটা তো আমি জানি যে 90 ডিগ্রি বা 4/1 দেখতেছি, কিন্তু আসলেও কত 4/1 না 5/1 না 6/1, এটা ডিপেন্ড করতেছে ওই থিতার উপরে। এই থিতাটা আমাকে বলে দিবে। এখানে যেমনটা 4/1 মানে কি, তো এই 90 ডিগ্রি আর কি, 4/1 মানে 90 ডিগ্রি। তো তখন লেংথ অফ আর্কের ফর্মুলাটা আছে এই 2πr, এটার কত পার্ট। তো কত পার্ট কিভাবে আসবে? থিতার উপর থিতা কারো টোটালের কত? 360-এর, অর্থাৎ থিতা বাই 360, 360-এর মধ্যে এই থিতাটা কত, আর 2πr সেটার কত অংশ তাহলে বেরোচ্ছে। মানে মূলত বিষয়টা এরকম আর কি, যে 360 ডিগ্রিটা হচ্ছে 2πr, তাই না? 360 ডিগ্রি হলে লেংথ হয় 2πr, তাহলে থিতা ডিগ্রি হলে লেংথ হবে কত? তাহলে দেখার ওই যে থিতা বাই 360 ইন্টু 2πr, এটাই আর কি ফর্মুলাটা, এভাবে তৈরি হয়েছে আর কি। তো এটা মনে রাখা এমন কঠিন কিছু না, সিম্পলি 2πr যেটা টোটাল সারকামফারেন্স, ওইটার একটা অংশ হবে। তো সেই অংশটা কার উপর ডিপেন্ড করতেছে? এই অ্যাঙ্গেলের উপরে, থিতার উপরে। তাহলে টোটালটা হচ্ছে 360, তাহলে থিতাটা 360-এর কত পার্ট, এই জন্য থিতা বাই 360 করতে হয়, এই যে থিতা বাই 360 আর ইন্টু 2πr। তাহলে লেংথ অফ আর্ক কঠিন কিছু না, পারা যাবে।
আমাদের দেশি এক্সামে লেংথ অফ আর্ক নিয়ে খুব একটা কোশ্চেন চোখে পড়া নাই, বাট আপনি জিআরই জিম্যাটের চিন্তা করে যদি করেন তাহলে কিন্তু লেংথ অফ আর্কের কোশ্চেন ভুরি ভুরি থাকবে। ঠিক আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে এরিয়া অফ এরিয়া অফ সেক্টর। সেক্টর, সো সেক্টর কি মনে আছে? সেক্টর বলছিলাম যে এই কেন্দ্র থেকে কোনো একটা পার্ট এভাবে করে কাট করলে এটা হচ্ছে সেক্টর, এই যে এটা। তাহলে এখন সেক্টরের এরিয়াটা টোটাল এরিয়ার একটা অংশ। সেক্টরের এরিয়া কি টোটাল এরিয়ার একটা অংশ? টোটাল এরিয়া কি ছিল? পায়ের স্কোয়ার। তাহলে এটার একটা অংশ আবারও কিভাবে অংশটা নির্ধারণ হবে? এই যে অ্যাঙ্গেলটার উপরে, থিতার উপরে। তাহলে পায়ের স্কোয়ার ইন্টু থিতা বাই 360, মানে 360 ডিগ্রি হলে এরিয়া হয় পায়ের স্কোয়ার, থিতা ডিগ্রি হলে এরিয়াটা কত। তাহলে দেখেন এটা ওই যে এই ইয়াটার মতো লেংথ অফ আর্কের মতো অনেকটা। লেংথ অফ সেক্টর কি হবে তাহলে? থিতা বাই 360 ইন্টু, যেহেতু এখানে এরিয়ার কথা তাহলে এরিয়ার ফর্মুলা পাই আর স্কোয়ার। আর আগেরটাতে লেংথের কথা ছিল এই জন্য 2 পাই আর বসছে, আর কিছু না। ঠিক আছে, তাহলে এরিয়া অফ সেক্টর হচ্ছে থিতা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তো এই দুইটা পরবর্তী দুইটা, এর মধ্যে 3 নাম্বারটা আমাদের দেশি কোশ্চেনে আমি ঠিক চোখে পড়ে নাই তেমন একটা, কিন্তু 4 নাম্বারটা আবার আসছে। এই এরিয়া অফ সেক্টরের কোশ্চেন বেশ আসছে, অনেক কোশ্চেনে আসছে। আর জিমের জিআরিতে ভুরি ভুরি এগুলো থাকে এই দুইটা পার্টের। হ্যাঁ, তো মোটামুটি আপাতত আমাদের ফর্মুলা যদি বলি তাহলে এগুলো, আর এর বাইরে কিছু কি বলা যায় উপপাদ্য বা অনুসিদ্ধান্ত ইত্যাদি থাকে আর কি। তো সেগুলো আপনারা দেখে নেন। আমার গ্রুপে একটা ইয়ে ছিল, এটা কি আছে কিনা এখন মনে নাই, 50 উপপাদ্য দ্বারা আমি কি বলেছি আপনাদেরকে? 50 উপপাদ্য নামে একটা ফাইল আছে, বলছিলাম কখনো আপনাদের ব্যাচে? আচ্ছা, 50 উপপাদ্য নামে একটা ফাইল থাকার কথা, একটু চেক করে দেখেন মেইন গ্রুপে। মেইন গ্রুপে, হ্যাঁ। তো ওইটা দেখবেন, ওখানে মানে যত রকমের এই যে কন্ডিশনগুলো মানে উপপাদ্য অনুসিদ্ধান্ত আমাদের ক্লাস 6 থেকে নিয়ে 7 থেকে নিয়ে 6ও মনে হয় আছে নাকি, না 7 থেকে নিয়ে 10 পর্যন্ত এই সবগুলো আর কি এখানে আনা হয়েছে। তো ওটা ফাইলটা খুঁজে দেখেন পান কিনা। আর আমি এমনিতে আপনাদের এই শিটে এটা দিয়ে দিব, আমি শিটটা এখনও তো রেডি হয়নি, এই শিটেও আমি এটা ইনক্লুড করে দিয়েছি। তো চলে আসবো, দেখলে তখন আপনাদের পুরো ইয়াগুলো মনে আসবে আর কি, আবার যারা ভুলে গেছেন বা যারা আগে থেকে পড়েন নাই এগুলো একটু দেখতে হবে আর কি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সার্কেল সংক্রান্ত বেসিক আলোচনা, এবং আমরা কাজ শুরু করি। কোশ্চেনও আরও অনেক কিছু আসবে জানার মতন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, একটি, দুইটি, তিনটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এমন কয়টি বৃত্ত আঁকা যাবে? এখানে 3টা কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে একটি বিন্দুকে স্পর্শ করে এরকম কয়টি বৃত্ত আঁকা যাবে। মনে করেন এই একটা বিন্দু, এই বিন্দুটাকে স্পর্শ করে যাবে কয়টা বৃত্ত আঁকা যাবে, এটা জানতে চাওয়া হয়েছে। বলেন। স্যার অসংখ্য হবে। অসংখ্য। আর কেউ বললেন কি? 2টা নাকি? আচ্ছা, অসংখ্য হবে কেন? এইখান থেকে আমি ধরেন এটাকে টাচ করবো, এখানে একটা বৃত্ত আঁকতে পারি। আবার আমি আরেকটু বড় ইয়ে নিয়ে এইটাকে টাচ করে গিয়ে এভাবে এইভাবে আঁকতে পারি। আরও বড় নিয়ে এভাবে করতে পারি। তারপরে আমি এই সাইডে আঁকতে পারি এইভাবে করে, এইদিকে আঁকতে পারি এভাবে করে, এইদিকে আঁকতে পারি। তো অসংখ্য অনেক আমি ইয়ে করতে পারি। তাহলে প্রথমটা যেটা সেটা হচ্ছে 1 নম্বর, এই একটির জন্য যেটা, সেটার উত্তর কি? অসীম। তারপর 2টা বিন্দুকে স্পর্শ করে এরকম বৃত্ত আঁকা যাবে কয়টা? এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এখন কয়টা আঁকা যাবে? অসীমই স্যার সবগুলো। এখানেও অসীম না? হ্যাঁ, এই যে ধরেন আমার বৃত্তগুলো ওইভাবে হচ্ছে না, আপনারা বুঝে নিতেন কিন্তু এই এই একটা হতে পারে। ধরেন আমি এটা বাড়াই দিই, আর একটু রেডিয়াসটা বাড়াই দিই, তাহলে এভাবে করে আঁকা যাবে। তারপরে দেখেন এভাবে করে আঁকা যাবে, এভাবে করে আঁকা যাবে। তো এখানেও কিন্তু অসীম হবে। তাহলে 2টার জন্য উত্তর যেটা সেটাও অসীম। এরপর হচ্ছে 3টা বিন্দু দিয়ে স্পর্শ করে যাবে এমন কয়টা ইয়ে করা যাবে? এই একটা, এই একটা, এই একটা, 3টা। ধরেন ধরেন এখানে কয়টা হবে? 3টা বিন্দু। এখানে শুধুমাত্র একটাই হবে। ঠিক আছে, এই যে 3টাকে টাচ করে এরপরে যদি আরপার বৃত্ত আকার এই এটার উপর দিয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তাহলে 3টা বিন্দু যখন বলবো তখন কয়টা হবে? একটা। অনলি অ্যান্ড অনলি ওয়ান, একটাই। ঠিক আছে, তাহলে 3টা কোশ্চেন। একটা বিন্দু দিয়ে কয়টা আঁকা যাবে? অসীম। 2টা বিন্দু দিয়ে ইনফিনিট, অসীম। আর 3টা বিন্দু হলে একটাই শুধুমাত্র আঁকা যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে? স্পর্শক তো আমরা জানলাম। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু মনে, এটা একটা বৃত্ত মনে করেন, আর লেটস সে এখানে একটা বিন্দু আছে।
তাহলে এই বিন্দু থেকে আমি এই বৃত্তটার উপরে কয়টা স্পর্শক আঁকা যাবে সর্বোচ্চ? দুইটা। এই দিকে একটা যেতে পারে আর এদিক দিয়ে একটা যেতে পারে, তাই না? এর বাইরে আর আমি একটা বিন্দু থেকে যেতে পারবো না, তাহলে দুইটা। একই কোশ্চেন আবার এখানে বিকে বিকে এসেছিল কি, হাউ মেনি টেনজেন্টস টু এ সার্কেল ক্যান বি ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট। এক্সটার্নাল পয়েন্ট মানে বহিস্থ কোনো বিন্দু থেকে আর কি কয়টা আঁকা যাবে। নেক্সট হচ্ছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল টু দ্য সার্কামফারেন্স। আমরা তো জানি এটা কি হবে, সার্কামফারেন্স থেকে সেন্টারের ডিস্টেন্স কি বলে এটাকে? রেডিয়াস। নেক্সট, বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব একই তো, কেন্দ্র থেকে পরিধি ওই একই কথা, তাই না? কোশ্চেন নাম্বার 255, বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়? ব্যাস। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22/7। ওই যে পরিধি ও ব্যাসের অনুপাত যেটা, সেটাই আসলে পাই এর ডিফিনিশন, তাই না? আর পাই মানে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি 22/7। নিচের কোনটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত? সবগুলা। পাইও আছে, এটাও আছে, এটাও আছে, সবগুলা রাইট। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর কি, এটা আমরা জানতে হবে, জানবো, মানে বিভিন্ন জায়গায় প্রয়োজন হবে। এই একটা বৃত্ত, এখান থেকে যদি আমি ব্যাস টানি, তাহলে এখানে যদি আমি একটা, এই অর্ধেক হয়ে গেল, যে কোনো একটা অর্ধেকে যান। এখন ওই অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত নিয়ে এই পর্যন্ত আসলে যে কোণটা উৎপন্ন হবে এটা 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ 90 ডিগ্রি। নেক্সট হচ্ছে একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120, পরিধিস্থ কোণ কত হবে? 60 ডিগ্রি। কেন? ওই যে একটু আগে আমরা বললাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। কি জিনিসটা? এই যে কেন্দ্র ধরেন কোনো চাপের উপরে হতে পারে বা কোনো কর্ডের উপরে হতে পারে, চাপই বলা হয়, এটা তো চাপ, এই যে চাপ, এটা বৃত্তচাপ। তাহলে এই চাপের উপরে অবস্থিত এইটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এই একই চাপের উপরে এখান থেকে এখান পর্যন্ত টানলে এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, বৃত্তের মধ্যে যেটা টাচ করলো। তাহলে এদের সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণটাই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে 120 যদি কেন্দ্রস্থ হয়, বৃত্তস্থটা হবে, বৃত্তস্থ বা পরিধিস্থ বলছে আর কি, একই কথা, সেটা হচ্ছে 60 ডিগ্রি হবে, অর্ধেক। বৃত্তস্থ সামান্তরিক একটি কি হবে? বৃত্তের ভিতরে যদি কোনো সামান্তরিক আঁকা হয় তাহলে সেটা কি হতে হবে? আয়তক্ষেত্র হবে। এটা কিন্তু একটা কোথায় আসছে, স্টুডেন্ট প্রাইমারি টিচার 2010, বা এর বাইরেও অন্যান্য এক্সামও আসে। বৃত্তের ভিতরে, হ্যাঁ, না আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রই হবে। বৃত্তস্থ সামান্তরিক যখন, সেটা আয়তক্ষেত্র হবে। এখন বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র হয়, সেটাও সত্য, মানে প্রত্যেকটা বর্গক্ষেত্রই একটা আয়তক্ষেত্র। কিন্তু নর্মালি সামান্তরিক আমরা যেভাবে চিন্তা করি সেটা কি, একদিকে বড় একদিকে ছোট থাকে না, এরকম না? একদিকে বড় একদিকে ছোট থাকে, তা এই জন্য এটা আয়তক্ষেত্র আর কি। ধরেন এই দিকেরটা আপনি বড় ধরলেন, হ্যাঁ, আর এই দিকেটা ছোট ধরলেন, তো তখন এটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। কিন্তু ভিতরে বর্গক্ষেত্রও হতে পারে, সেটা কোনো অসুবিধা নাই। কিন্তু বর্গক্ষেত্র হলো, ঘটনা হচ্ছে যে বর্গক্ষেত্র নিজেও তো একটা আয়তক্ষেত্র, আমি বলছিলাম না ওই দিন, নাকি বলা হয়েছিল? তাহলে বর্গক্ষেত্র নিজে একটা আয়তক্ষেত্র, কাজে মূল জায়গাটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে বৃত্তের ভিতরে যখন সামান্তরিক আঁকা হয়, মানে সামান্তরিক কি, সামান্তরিক হচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তো ওই কন্ডিশন ঠিক রাখতে গেলে বৃত্তের ভিতরে সেটা অটোমেটিক একটা আয়তক্ষেত্র হয়ে যায়। এখন আপনি বর্গক্ষেত্র বলতে পারেন, বর্গক্ষেত্র হতে পারে, কিন্তু সেই বর্গক্ষেত্র তো একটা আয়তক্ষেত্র, কাজে ওই আয়তক্ষেত্র বললে এটাতে ভুল হচ্ছে না, এটা হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক আছে, নেক্সট ওয়ান। চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ট্রায়াঙ্গেল এবিসি অন্তর্লিখিত ওয়াই ইকুয়াল টু 112 ডিগ্রি হলে এক্স কত আছে? চিত্রটা তো বাদ পড়ে গেল, দেখি।
এই হচ্ছে চিত্রটা, হ্যাঁ। তো বলা হচ্ছে চিত্র অনুসারে ও কেন্দ্রবিশিষ্ট এবিসি ত্রিভুজ অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে অবস্থিত, ওয়াই ইকুয়াল টু 112 ডিগ্রি। এই যে জায়গাটা এটা 112 ডিগ্রি বলা হচ্ছে ওয়াই, হ্যাঁ। আর এক্স কত, এক্স মানে এই কোণটা কত, এই কোণটা কত বলা যাবে কত, কিভাবে এখানে কি হচ্ছে? হুম, স্যার অর্ধবৃত্তের যখন এক সমকোণ সেক্ষেত্রে অ্যাঙ্গেল বিটা এক সমকোণ হবে এখান থেকে আমরা বের করতে পারি কিছু। সেটার চাইতে আর সহজ কোনো উপায় আছে? স্যার 180 ডিগ্রি থেকে ওইটা বাদ দিয়ে এই দুইটা ভাগ দিয়ে দিন। রাইট, রাইট, একদম সিম্পল। এখানে যদি এটা হয় তাহলে এখানে দেখা যাচ্ছে এই বাহু আর এই বাহু সমান কেন, এই বাহু আর এই বাহু সমান কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের সমস্ত ব্যাসার্ধ সমান হয়, তাই না? একই বৃত্তের সমস্ত ব্যাসার্ধ সমান হয়, তাহলে এই দুইটা যদি সমান হয়, এই দুই কোণ সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, এই দুই কোণ সমান। তাহলে মোট তিনটাতে 180 ডিগ্রি ছিল, ওই 180 থেকে এই 112 বাদ দিলে বাকিটা সমান সমান হয়ে ভাগ হবে। তাহলে সিম্পলি 180 মাইনাস 112 ডিভাইডেড বাই, মানে যেটা আসবে সেটা এই দুইটার যোগফল, আর এইটা জানতে যাচ্ছে একটা, তাহলে ডিভাইড বাই 2। তাহলে কত হচ্ছে? 39 না? হ্যাঁ 39। ঠিক আছে, ক্লিয়ার সবাই নিশ্চয়ই। নেক্সট হচ্ছে 43 বিসিএস এর লাস্ট বিসিএস আশা করছেন। সুন্দর কোশ্চেনটা ছিল, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত। দেখেন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এখানে কিন্তু 108 ডিগ্রি দেওয়া আছে, আর এক্স হচ্ছে এই জায়গাটা, এইটা কত এটা জানতে চাওয়া হয়েছে। কত হবে বলেন? স্যার উপরেটা 34 হবে স্যার। উপরেটা মানে এই কোণটা নাকি? 261 নাম্বার ম্যাথটা স্যার। 261, 34 হচ্ছে, মানে বিয়োগ করলে 34 দুগুণে কত, 68, 68 আর হচ্ছে 112। হ্যাঁ ঠিকই তো আছে, 34ই তো, ভুল আমাকে দিচ্ছেন, 34 হবে না? আচ্ছা এখন এখানে বলেন তো কি করা যায়, দেখতে পাচ্ছেন পিকচারটা আপনারা? জি স্যার। তো এখানে 108 ডিগ্রি, এইটা এক্স, এই যে নিচে এটা কত জানতে চাওয়া হয়েছে, বলেন কি কোথা থেকে কোথায় যাওয়া যায়? এই 108-এর সাথে কি এই কোণের কোনো সম্পর্ক আছে? স্যার ওটা হাফ হবে স্যার একটা দেন তো কত সেটা? 54 হবে স্যার। 54। এখন এই এ কোণের সাথে এই এক্স কোণের মানে ডি কোণের কোনো সম্পর্ক আছে? আছে, কি সম্পর্ক? সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলা হয়। সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের, এই যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে যে সার্কেলের চারটা বাহুকে টাচ করবে, এই সার্কেলের চারটা বাহুকে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এখানে যদি আমি একটা কোয়াড্রিল্যাটারাল টানি এভাবে করে, হ্যাঁ, তাহলে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল নিয়ম হচ্ছে বিপরীত বাহুগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। বিপরীত দুইটার যোগফল 180 ডিগ্রি, এই দুইটার যোগফল 180 ডিগ্রি। তাহলে 180 আর 180 মিলে 360 ডিগ্রি হয়ে যাচ্ছে একটা কোয়াড্রিল্যাটারালে। তাহলে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয় মানে কি, বৃত্তের চারটা বিন্দুকে টাচ করে যে কোয়াড্রিল্যাটারালটা গঠন করা হয়। আবার ভিতরে শুধুমাত্র এরকম ভিতরে অন্তস্থ হলে হবে না, সাইক্লিক মানে টাচ করতে হবে পরিধিতে, তো সেটাকে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলা হয়। আর সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের কি হয়, বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এখন এটা যদি 54 হয় তাহলে এক্স কত হওয়া উচিত, এটা বিপরীত না তার, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল কিনা, 126। তাহলে 126, মানে এটা এ বি সি ডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তাহলে তাহলে এই কোণটা হবে তাহলে 180 মাইনাস তার অপোজিটের যেটা 54, সো 126। ঠিক আছে, সুন্দর কনসেপচুয়াল কোশ্চেন। এখানে দুইটা স্পর্শক হবে 180 ডিগ্রি স্যার। দুইটা স্পর্শক, মানে যে দুইটা বিন্দুতে ছেদ করবে এরকম দুইটা দুইটা করে 180 ডিগ্রি করে হবে স্যার। স্পর্শক তো না, মানে অপোজিট কোণগুলা, এই যে কোণ আর এই যে কোণ মিলে 180 ডিগ্রি, আবার এই কোণ আর এই কোণ মিলেও 180 ডিগ্রি, এটা বলতে চাচ্ছি। জি স্যার। ঠিক আছে, মানে বিপরীত কোণগুলা, সহজ কথা, বিপরীত কোণগুলা। জি স্যার। তাহলে এটা 126 ডিগ্রি। নেক্সট, কোনো বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে। আচ্ছা এটা একটা ইয়ে আর কি, মানে অনুসিদ্ধান্ত আর কি। কোনো বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে।
মনে করেন আপনি দুইটা জ্যা নিলেন, দুইটা সমান সমান জ্যা, সেগুলো কিন্তু যে কোনো জায়গাতেই ছেদ করতে পারে চাইলে। এই এটা কিন্তু কেন্দ্র নট নেসেসারি দুইটা যখন হবে। কিন্তু যখন তিনটা আপনি সমান সমান নেবেন, সমান সমান এই এই কি জ্যা চর্ড, তিনটা যদি কোনো একটা বিন্দুতে ছেদ করতে হয় তাহলে অবশ্যই সেটা কি হবে, সেন্টার হতে হবে। এই সেন্টার হতে হবে, তাহলে ওইটা আর কি কেন্দ্র অবস্থিত হবে। ওই বিন্দুটি যেটা ছেদবিন্দু আর কি, সেটা ওই বৃত্তের কেন্দ্র অবস্থিত হবে। তো এটা একটা অনুসিদ্ধান্ত আর কি, এটা খেয়াল করে রাখবেন। কোশ্চেন নাম্বার 264, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে? বুঝছেন, দুইটা বৃত্ত, এইখানে একটা বৃত্ত, অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ স্যার যে একটাই স্যার। স্যার তিনটা যাবে। আরেকটা কি পরেরটা, পরস্পর ছেদ করলে, ছেদ, বহিঃস্পর্শ। ও আচ্ছা, অন্তঃস্পর্শ তার মানে ভিতরে। এই এই হচ্ছে দুইটা বৃত্ত, ঠিক আছে। এখন কয়টা সাধারণ স্পর্শক মানে কমন একই স্পর্শক হবে? একটা স্যার। একটা, রাইট। কারণ এই যে এখান দিয়ে টানতে গেলে একটাই হবে, তাহলে এটার অ্যান্সার হবে একটা। তারপর হচ্ছে যে দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে কয়টি স্পর্শক আঁকা হবে? ছেদ করছে মানে এটা একটা, এটা একটা, স্যার এটাই তিনটে যাবে। তিনটা যাবে? তিনটা আসলেই যাবে কিভাবে বলেন? সাধারণ স্পর্শক এই যে একটা সাধারণ স্পর্শক, এই যে সাধারণ স্পর্শক, আর একটা কোন দিকে কমন হবে বলেন? মানে দোনোটাকে স্পর্শ করবে, সে কোন পয়েন্ট? মাঝে, মাঝে দিয়ে গেলে তো সেটা স্পর্শক হবে না, মানে ভিতর দিয়ে চলে যাবে তো। জি স্যার। বুঝতে পারছেন কিনা? স্পর্শক তো একটা বিন্দুকে টাচ করে বাইরে থাকবে, ভিতরে ঢোকার সুযোগ নাই। ভিতরে ঢুকলে তো আর সেই স্পর্শক থাকবে না, সেকেন্ড হয়ে যাবে। কি বুঝতে পারছি? তাহলে আর নাই, সুযোগ নাই, দুইটা। একইভাবে দুইটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে কয়টি সাধারণ স্পর্শ আঁকা যাবে? বহি স্পর্শ মানে এই আর এই, এইটা, এইখানে তিনটা। কিভাবে? এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এবার মাঝখান দিয়ে আপনি একটা আনতে পারবেন, কারণ ওই মাঝখানেটা তখন কমন হচ্ছে স্পর্শক হিসেবে। কিন্তু এই জায়গায় কিন্তু মাঝখানে আনলে এটা স্পর্শক থাকবে না। তাহলে এখানে তিনটা পাওয়া গেল না। আরেকটা কি, দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে পাশাপাশি অবস্থান করলে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে? এখানে একটা, এখানে একটা, কয়টা সাধারণ স্পর্শক আঁকা যাবে? অসংখ্য স্যার। অসংখ্য। আসলে কি স্যার দুইটা যাবে কেন? দুইটাকে কিভাবে? এই একটা, এই একটা, দুইটা। আর কোনোভাবে সম্ভব? আর আর এইভাবে কয়টা? দুইটা। এই যে এখান দিয়ে টাচ করে যায়, এখানে টাচ করে গেল একটা, আবার এটাকে এখানে টাচ করে এসে এখান দিয়ে আরেকটা টাচ করে চলে গেল আরেকটা। তাহলে সাধারণ স্পর্শক হতে গেলে এই চারটা, এর বেশি আর হবে না। অসংখ্য কেন হবে? অসংখ্য হওয়ার আর সুযোগ নাই, এই চারটার বেশি সুযোগ নাই, তাহলে এই চারটা হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো বোঝা গেছে, এগুলোর উপরে কোশ্চেন হয় আর কি টুকটাক। নেক্সট ওয়ান, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত? বৃহত্তম জ্যা মানে কি? ডায়ামিটার। ডায়ামিটার মানে 2r, তাই না? 2r। তো এখন এখানে কি কি দেওয়া আছে? পরিধি আর ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলটা আমরা উপরে বসে, ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। আর ডিভাইডেড বাই পরিধি মানে কি? 2 পাই আর, ইকুয়াল টু কত? 1386 ডিভাইডেড বাই 132। এখন এই সম্পর্কটা থেকে আমি কার ভ্যালু পাচ্ছি? আর শুধু আর, মানে হ্যাঁ আর আর কি, কিন্তু আমি চাইলে আমি 2 আরও পেতে পারি, যেহেতু আমার 2 আর দরকার। ঠিক আছে, আগে পাই পাই ক্যান্সেল করি, এখান থেকে এখানে গেলে আর, তাহলে আর নেই। ঠিক আছে, আগে আর নিচ্ছি। আর ইকুয়াল টু কত? এই 2 ইন্টু এখানে কত আসবে এই ক্যালকুলেশনটা? 132 একবার, আর কি
132 চলে গেলে আর কত থাকে? ডেসিমাল আসে নাকি? 132 আর 1386। আচ্ছা ঠিক আছে, আমি একবারই ক্যালকুলেশনটা করছি, দাঁড়ান। ডিভাইড বাই 132। আমাদের দরকার ফাইনালি হচ্ছে যে বৃহত্তম জ্যা মানে 2r। তাহলে 2r একবারই আমি করি। 2r মানে হচ্ছে যে এখানে আরেকটা 2 গুণ হবে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 1386 ডিভাইড বাই 132। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 2 মানে 4, 4 দিয়ে এটাকে ক্যান্সেল করি আগে, কত হবে? 4 3 33। এবারে 33 দিয়ে কি এখানে ক্যান্সেল হয়? 11 দিয়ে ক্যান্সেল করি, 3। 11 দিয়ে এখানে ক্যান্সেল হচ্ছে কত? 11 একবার, 28 দুইবার, 126। 126 3 দিয়ে ক্যান্সেল করলে 42। তাহলে 42 অপশন বি হবে। ঠিক আছে? কি কোনো কনফিউশন? স্যার টুটা ডাবল বার নিলাম কেন? ওই যে 2 আর দরকার না, 2 আর দরকার তো আমার, আর এর জন্য না এই ভ্যালুটা পাচ্ছি, কিন্তু আমি একবারে 2 আর নিচ্ছি মানে কি এই সাইডেও 2 দিয়ে গুণ করতে হবে না? 2 আর কেন? কারণ বৃহত্তম জ্যা চেয়েছে, বৃহত্তম জ্যা মানে হচ্ছে যে ডায়ামিটার, ডায়ামিটার মানে তো 2 আর। আচ্ছা জি স্যার। নেক্সট হচ্ছে টু কর্ডস অফ লেংথ এ অ্যান্ড বি অফ এ সার্কেল subtend 90 and 90 angles at the center respectively. Which of the following is correct? Two chords of lengths a and b of a circle subtend 90 and 90 degree, দুইটাই 90। কেমন হলো? 90 and 90। আচ্ছা দেখি, একটা সার্কেল, একটা কর্ড 90 ডিগ্রি এট দ্য সেন্টার। আচ্ছা ধরে নিলাম এইখান থেকে এটা ভুল হয়েছে, 90 90 দুইটা তো একই হওয়ার কথা না, তাহলে তো এ আর বি সমান হয়ে যাচ্ছে। 90 90টা ভুল হয়ে গেছে মনে হচ্ছে। লেটস সে এটা একটা এ, তাহলে এটা সেন্টারের সাথে এখানে 90 ডিগ্রি ক্রিয়েট করবে, এটা বলতে চাচ্ছে। আরেকটা ধরলাম এখানে বি, সেটাও 90 ডিগ্রি ক্রিয়েট করলো। যদি তাই হয়, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, তাহলে বি আর এর সাথে কি সম্পর্ক? বি আর এতে তাহলে সমান হয়ে যাচ্ছে, যেহেতু সেম 90 ডিগ্রি 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে, তাই না? এটা আমার টাইপিংয়ে ভুল হয়েছে মেবি, 90 আর 90 হবে না, কোনো একটা চেঞ্জ হবে। ঠিক আছে, এটা বাদ দেন তাহলে আপাতত। হ্যাঁ, কোশ্চেনটা ভুল হয়েছে। টু 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব কত সেন্টিমিটার? এই যে কোশ্চেনটা, এটার উপরে বেস করে অনেকগুলো কোশ্চেন এসছে, বেশিরভাগই বিসিএস এবং ব্যাংকেও এসছে। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা, তাহলে এটা বৃত্ত, আর বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার ধরলাম, এটা জ্যা, এটা 24 সেন্টিমিটার, আর কেন্দ্র থেকে উক্ত জ্যার লম্ব কত জানতে চাচ্ছে, এখান থেকে এখান পর্যন্ত এই লম্বটা কত, আর ব্যাসার্ধ দেওয়া আছে 13 এইটা। তাহলে দেখেন এটা 13 দেওয়া আছে, এটা সেন্টার ও, এটা মনে করেন এ বি, এ বিটা দেওয়া আছে কত 24, তাহলে মনে করি এখানে ও ডি, তাহলে এই ও ডিটা কত এটা জানতে চাইছে, কি হতে পারে? স্যার 5 স্যার। 5। ভেরি গুড। কেন? কারণ এই যে 24 যেটা, সেটা এখানে 12 এবং 12তে বিভক্ত হচ্ছে, তাই তো? কেন 12 এবং 12তে বিভক্ত হবে? এটা তো অন্য কিছু হতে পারতো, কেন 12 এবং 12 হবে? আর এটা লম্ব হলে সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছে তার জন্য। হ্যাঁ, কি সেটা এটা কি, যে কেন্দ্র থেকে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব, এখানে তো লম্বর কথাই বলা হয়েছে, তো কাজে এটা লম্ব,
তাহলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, যার কারণে 24টা 12 12 হয়ে যাবে। তাহলে এটা 12, এই অতিভুজটা 13, আর থার্ড সাইড এটা অবশ্যই 5 হবে। তো সিম্পলি 5 ইজ দ্য অ্যান্সার, মুখে মুখে বোঝা যায়। এই সেম কোশ্চেনই দেখেন আবার অন্যভাবে আসছে এনএসআই এডিতে, 26 বিসিএসও আসছে একই কোশ্চেন। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যার দৈর্ঘ্যটা কত? মানে এখন এই 13 আর 5 দেওয়া আছে, তাহলে ওই জ্যাটা কত সেটা জানতে চাইছে। কত হবে এটা? এই যে এটা 13, এটা 5 দেওয়া আছে। তাহলে প্রথম হচ্ছে যে এটা এই 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 অংশটুকু 12, কিন্তু এই 12 হলে হবে না, পুরো জ্যাটার দৈর্ঘ্য জানতে চাচ্ছে। তাহলে কত হবে পুরো জ্যাটা? 24, 24, হ্যাঁ। সো অপশন ইজ ক। আবার এই একই কোশ্চেন দেখেন আরেকভাবে আসছে, ইন দ্য ফিগার বিলো ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ইফ ও বি ইকুয়াল টু 5 and AC equal to 24, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল জানতে চাইছে। সার্কামফারেন্স মানে হচ্ছে ওই প্রথম কোশ্চেনটা আর কি 267, সেটা হচ্ছে যে এই এটা ছিল 24, পিকচারটা ফিগার বিলো বলা আছে, তো বিলো আচ্ছা ছিল, হ্যাঁ ঠিক আছে, আমি ড্র করে দিচ্ছি। তো এই সো এখানে বলা হচ্ছে যে ও ইজ দ্য সেন্টার, ও বি ইকুয়াল টু 5, এটা বি ইকুয়াল টু 5, আর এসি ইকুয়াল টু 24, এই এসিটা 24 দেওয়া আছে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সার্কামফারেন্স, সার্কামফারেন্সটা কত এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে আসি আমরা এই রেডিয়াসটা কত, সার্কামফারেন্স পাওয়ার জন্য তো আমার রেডিয়াস লাগবে। রেডিয়াস কত? 13। তো রেডিয়াস যদি 13 হয় তাহলে সার্কামফারেন্স কত কি হয়? 2 পাই আর। তো 2 পাই আর মানে কত হবে তাহলে? 2 ইন্টু 13 পাই, তার মানে 26 পাই। সো 26 পাই ইজ দ্য অ্যান্সার। দেখেন একই কোশ্চেন একই ইনফরমেশনে তিনভাবে তিনটা চাইছে, ঠিক আছে, কখনো লম্ব চাইছে, কখনো জ্যা চাইছে, আবার কখনো রেডিয়াস এবং সেই সাথে সার্কামফারেন্স চাওয়া হয়েছে। Next one, 270. The distance from the center of a circle of radius 5 centimeter to a chord of length 8 centimeter is what? বলেন তো, কল্পনা করে আন্দাজ করেন তো কি হওয়া উচিত। রেডিয়াস 5, যেটার উপরে লম্ব সেটার টোটাল লেংথ 8, তাহলে ওটার অর্ধেক কত? 4। তাহলে আরেকটা সাইড কত হওয়া উচিত? 3, 3 4 5, বুঝতে পারছেন? ওই আগেরটারই ফিগার চেঞ্জ করা আর কি। এইটা হচ্ছে যে রেডিয়াসটুকু এখান থেকে এখান পর্যন্ত এটা 5, আর এই জায়গা এই পুরাটা দেওয়া আছে 8। তো 8 যদি পুরাটা হয় এটা কত? অর্ধেকটুকু 4। তাহলে এই হাইটটা কত আর কি, এই ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ এ সার্কেল, এই সেন্টার থেকে এটার ডিস্টেন্সটা কত এই কর্ডের উপরে? তো এটা 3 হবে, কারণ 3 4 5 একটা ট্রিপলেট। সো 3 ইজ দ্য অ্যান্সার, তাই না? In a circle AB is chord of 6 centimeter. The distance of the chord from the center is 4 centimeter. Find the diameter of the circle. আচ্ছা, তো প্রথমে রেডিয়াস বের করি একই রকম আগেরটার মতন। কত হবে রেডিয়াসটা? দ্য সার্কেল AB chord হচ্ছে 6, তো যদি chord 6 হয় অর্ধেক কত এটার? 3। তাহলে ডিস্টেন্স ফ্রম কর্ড মানে লম্বটা হচ্ছে 4, তাহলে রেডিয়াসটা কত? 5। কিন্তু এখানে রেডিয়াস চাই নাই, ডায়ামিটার চেয়েছে, তো কত হবে ডায়ামিটার? 10। বুঝতে পারছেন? ড্র করলাম না, নিশ্চয়ই বুঝবেন, ওই একই একই কাহিনী। এটা হচ্ছে সিএইচএসএল ইন্ডিয়ান এক্সাম 2021 এর। ওদের এই সিএইচএসএল এর কোশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, অনেক কোশ্চেনই স্ক্যাট তো আরো স্ট্যান্ডার্ড আরো টাফ হয়, কিন্তু এগুলো সুন্দর কোশ্চেন হয়। কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরবর্তী জ্যার দৈর্ঘ্য হবে কত? কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী জ্যার দৈর্ঘ্য কত হবে? কি করা? 8 সেন্টিমিটার না স্যার? 8 না, কিভাবে? কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য, আচ্ছা কেন্দ্র দিয়ে যেটা গেছে আর কি সেটা, এটা যদি 10 সেন্টিমিটার হয়
তাহলে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরত্বে জ্যার দৈর্ঘ্য কত? কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার মানে এইটুকু আসলো, আসার পরে এই জ্যাটা এটা দৈর্ঘ্য কত? রাইট 8 হবে। কেন? এটা তো 3, তাই না? তাহলে এইখানে যদি আমি টানি, এটা যদি 10 হয়, মানে এই 10 পুরোটা, তাহলে এইটুকু নিশ্চয়ই 5, রেডিয়াসটা 5। তো এখানে তো এই রেডিয়াসটাই 5, এই রেডিয়াসটা তো একই 5। তা এটা 3, এটা 5, নিশ্চয়ই এটা 4। তাহলে 4 আর 4 মোট কত? 8। তাহলে 8 সেন্টিমিটার। ঠিক আছে, সবাই বুঝছি? ওই একই কনসেপ্ট, কিন্তু একটু অ্যাডভান্স রূপে এখানে আসছে। ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার। এবিডি বৃত্তে এবি এবং সিডি দুটি সমান জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য? একটা বৃত্ত এবি সিডি, লেটস সে এটা এবি, এটা সিডি, এবং তারা দুটো সমান। আমার এখানে ড্রয়িংটা ঠিক মতন হয়নি, তো এটা এবি, এটা সিডি, এই দুটোটা জ্যা সমান বলা হচ্ছে, এবং তারা পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোনটা সত্য হবে বলেন? কোনটা সত্য হওয়া উচিত? দেখেন, প্রথমে পিসি ইকুয়াল টু পিডি, পিসি আর পিডি নট নেসেসারি সমান হতে হবে এমন না, তাই না? যদি কেন্দ্র দিয়ে কাট করতো তাহলে এটা হতো, কেন্দ্র ছাড়া অন্য জায়গায় কাট করতে পারে তারা, তো তখন পিসি ইকুয়াল টু পিডি সমান হবে, নট নেসেসারি। পিএ ইকুয়াল টু পিবি, পিএ পিবি ওই একই কথা, পিসি পিডি এর জন্য যেরকম পিএ পিবি এর জন্য একই কথা, এটা সমান নাও হতে পারে। তারপরে পিবি ইকুয়াল টু পিএ, পিবি পিএ, এটা তো আর এই বি আর সিতে একই কথা, পিবি আর পিএ একই, উল্টাই দিয়েছে আর কি, এমন কিছু না। দেন হচ্ছে যে পিবি ইকুয়াল টু পিডি, পিবি আর পিডি সমান হবে, এইটা আর এটা সমান হবে। ঠিক আছে, অর্থাৎ কাট করার আগের অংশ দুটো সমান হয়, পরের অংশ দুটো সমান হবে, যেখানেই কাট করুক যদি তারা সমান সমান হয়ে থাকে, যেহেতু সমান বলছে, তাহলে আগের অংশ দুটো সমান, পরের অংশ দুটাও সমান, এটা হচ্ছে কথা। তাহলে পিবি ইকুয়াল টু পিডি হবে। ঠিক আছে, নেক্সট ওয়ান, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? বলেন তো কত হওয়া উচিত? কোনো ক্যালকুলেশন ছাড়াই বলেন, পাই আর টার দরকার নাই, পাই আর এর দরকার নাই, এমনি অ্যান্সার বলেন কত হওয়া উচিত। কেন? ডাইমেনশন, ডাইমেনশন, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কয় ডাইমেনশনের? ওয়ান ডাইমেনশন, ব্যাসার্ধ রেডিয়াস ওয়ান ডাইমেনশন, আর ক্ষেত্রফল 2 ডাইমেনশন। তাহলে ব্যাসার্ধ যদি 3 2 হয়, ক্ষেত্রফল হবে 3 স্কোয়ার 2 স্কোয়ার, সিম্পল। সো 9 and 4। ঠিক আছে, এগুলো এভাবে করা উচিত। আপনি চাইলে ওই যে কি বলে ব্যাসার্ধ বানাইতে পারেন, এরপর ওখান থেকে আর বের করবেন, এরপর ওখান থেকে ক্ষেত্রফল বের করবেন, অনেক গল্প। কিন্তু ইমিডিয়েট একটা কাহিনী হচ্ছে যে 1 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশন যাচ্ছি, তার স্কোয়ার। আবার যদি কখনো 2 ডাইমেনশন দিত, 1 ডাইমেনশন আসতে গেলে কি করতে হতো? স্কোয়ার রুট করতে হতো, তাই তো, কাহিনী শেষ। ঠিক আছে, নেক্সট, দুইটি বৃত্তের পরিধির অনুপাত 5:6, ক্ষেত্রফলের অনুপাত, আবার একই কথা, পরিধি কি 1 ডাইমেনশন? 1 ডাইমেনশন, তাহলে ক্ষেত্রফলে যেতে হবে, তার মানে কি স্কোয়ার করতে হবে, স্কোয়ার করতে হবে 25 36। The diameters of two circles are the side of a square and the diagonal of the square, the ratio of the area of the smaller circle. Diameter of two circles, আচ্ছা একটা সার্কেল এখানে লেটস সে, আর সার্কেলগুলো কি সমান টমান কিছু বলা আছে?
the diameters of two circles are the side of a square and the diagonal আচ্ছা তো তাহলে আগে স্কোয়ারটা আঁকি সেটা বেটার হবে স্কোয়ারটা আঁকতে আঁকলে তখন ওই সার্কেল দুটো আঁকা যাবে এই এই হচ্ছে স্কোয়ার এখন এই স্কোয়ারের সাইড হচ্ছে একটা সার্কেলের ডায়ামিটার আর এটার ডায়াগোনাল কর্ণ হচ্ছে আরেকটা সার্কেলের তার মানে কারণ এইটা তাহলে এখান থেকে একটা সার্কেল এই কর্ণকে ইয়ে করে একটা সার্কেল এইভাবে হবে আর একটা হচ্ছে সাইড হচ্ছে ওটার ইয়া তার মানে এখানে আরেকটা সার্কেল হবে এই এখন কোনটা বড় কোনটা ছোট যেটা সাইড দিয়ে গেল সেটা না কর্ণ দিয়ে গেল যেটা সেটা কোনটা বড় সাইড দিয়ে গেছে কোথায়? না কর্ণ বড় থাকে না একটা ইয়ের একটা স্কোয়ারের কি সাইড বড় থাকে না কর্ণ বড় থাকে কর্ণের তো পুরোটা নিয়ে যায়। পুরোটা নিয়ে যাওয়ার দরকার নাই তো কর্ণটা তো ওই সার্কেলের ইয়ে ডায়ামিটার মানে মাঝখান দিয়ে যাচ্ছে তাহলে তার যে ডায়ামিটার সেটা কি বড় না কি সাইডওয়ালা সাইডকে ডায়ামিটার হিসেবে নিয়ে যেটা গেছে সেটা সেটাই তো মানে রেশিও তো 1:1√2 ডেফিনেটলি এটা বড় এটা 1 এর চাইতে √2 বড় কর্ণ তো অবশ্যই বড় হবে তাহলে কর্ণেরটা বড় হবে আর কি এখন কথা হচ্ছে যে কোন রেশিওতে হবে এখানে কোশ্চেনটার মধ্যে একটা কিছু মিসিং আছে দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য স্মলার সার্কেল টু লার্জার সার্কেল এই কথাটা বাদ গেছে আর কি মানে স্মলার সার্কেল ইস টু লার্জার সার্কেলের এরিয়াটা কত হবে তো কত হওয়া উচিত বলেন প্রথমে আসেন ডায়ামিটার এই যে ছোটটার আর বড়টার রেশিওটা কত তাহলে ডায়ামিটারের যে রেশিওটা সেটা কত তাহলে 1:2 1:√2 না বলেন তো 1:√2 কি না মানে ছোটটার জন্য যে ডায়ামিটার সেটা কি এটাকে যদি আপনি 1 ধরেন সেটা কি বর্গের একটা বাহু আর বড়টার জন্য যে ডায়ামিটার সেটা হচ্ছে বর্গের কর্ণ তো সেটা কত √2 না একই বর্গের কর্ণ √2 না তাহলে ডায়ামিটার দুইটা রেশিও কত 1:√2 কি না তাহলে এরিয়ার রেশিও কি হবে এটা জানতে চাওয়া হয়েছে তো একই কাহিনী আবারও কোথায় আসছে এটা দেখেন টু ব্যাংকস অফিসার ওই একই গল্প এটা 1 ডাইমেনশন 1:√2 তাহলে এরিয়া হচ্ছে এই 1 ডাইমেনশন থেকে এরিয়াতে যেতে গেলে কি করতে হবে স্কোয়ার করতে হবে তাহলে 1 এর স্কোয়ার হচ্ছে 1 √2 এর স্কোয়ার হচ্ছে 2 সো 1:2 হবে অ্যান্সার বুঝে গেল বলেন সুন্দর কোশ্চেন অবশ্যই সুন্দর কোশ্চেন কিন্তু ওই এই জিনিসটা আগে বুঝে নিতে হবে ডায়ামিটার অফ টু সার্কেলস আর দ্য সাইড অফ স্কোয়ার অ্যান্ড দ্য ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার মানে একই স্কোয়ারের একটা হচ্ছে সাইড আর একটা হচ্ছে ডায়াগোনাল কিন্তু কি সাইড হচ্ছে ওই একটা বৃত্তের ইয়ার ডায়ামিটার আর কর্ণ হচ্ছে আরেকটা বৃত্তের ডায়ামিটার তাহলে ছোটটা হবে অবশ্যই সাইড দিয়ে যেটা গেছে সেটা আর বড়টা হবে যেটা কর্ণ দিয়ে গেছে সেটা তাহলে এই দুটার রেশিও হচ্ছে যে যেহেতু একই বৃত্তের তাহলে রেশিও হবে 1 ওই যে 1:1√2 সেই রেশিও থেকে নিচ্ছি 1:2 সাইড 1 হলে ডায়াগোনাল √2 তাই না তা এখন এটা হচ্ছে যে ডায়ামিটারের রেশিও তাহলে এরিয়া হবে ডায়ামিটার 1 ডাইমেনশন এরিয়া হচ্ছে 2 ডাইমেনশন তাহলে এরিয়া হবে তাকে স্কোয়ার করতে হবে তো এই জন্য 1:2 নেক্সট ওয়ান হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া এ সার্কেল অফ রেডিয়াস √2 an equilateral triangle of side 4 a triangle whose sides are 3 4 5 কোনটাতে লার্জেস্ট এরিয়া আছে কি হবে বলেন স্যার ই হবে স্যার কত এ সার্কেল অফ রেডিয়াস √2 দেখি সার্কেল অফ রেডিয়াস √2 তাহলে এরিয়া কত হবে পাই আর স্কয়ার মানে 2 পাই মানে কত হবে 2 ইনটু 3.14 ধরেন তো কত 6.2 এটা অ্যাপ্রক্সিমেটলি আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যার সাইড হচ্ছে 4 এটা কত হতে পারে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি √3/2 √3/4 ইনটু 4 স্কয়ার মানে 16 তাহলে এটা হচ্ছে যে 4√3 মানে 4 ইনটু 1.73 তাহলে এটা কত আছে এটা কি বি এর চেয়ে বড় হচ্ছে না আগের 6.28 এর চেয়ে বড় হচ্ছে না কারণ 417 তো 6.8 হয়ে যাচ্ছে হচ্ছে কি না তাহলে এটা তো আরো বড় আর ট্রায়াঙ্গেল হু সাইডস আর 3 4 5
3 4 5 বিশিষ্ট একটা ট্রায়াঙ্গেল, এটা কিন্তু এমনিতেই করা যায় আপনার, যদিও ত্রিভুজের 3টা সাইড দিলে এরিয়া বের করা নিয়ম কি? হ্যাঁ, s ইন্টু 2s বের করা তারপরে s বের করা। এভাবে করা, তাই না? রুট ওভার করে, এটা আমরা করছি তো, আমরা করেছি না এইসব কোশ্চেন? করেছি। বাট যখন আমি 3 4 5 দিচ্ছি তখন আমি এই কাহিনীতে যাব না। কেন? 3 4 5 একটা সমকোণী ত্রিভুজ, যার এটা 3 এটা 4, তাহলে লম্ব আর ভূমি পেয়ে গেছি। লম্ব আর ভূমি পেয়ে গেলে তো আমি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট দিয়ে করতে পারি। তো কত হবে? 6 হবে। তাহলে সবচেয়ে বড় কে? 2। 2 আসছে, হ্যাঁ, কারণ এটা 6.8 এর বেশি আসছে, আর এটা তো 6.28 আসছে, আর এটা তো 6 আরো কম। ঠিক আছে, তাহলে বি ইজ দ্য অ্যান্সার। If the circumference of a circle inscribed in a square is 25 pi, what is the perimeter of the square? Circumference of a circle inscribed in a square, মানে একটা স্কোয়ারের ভিতরে ইনস্ক্রাইব করা আছে। স্কোয়ার ইনস্ক্রাইব মানে কি? ইনস্ক্রাইব মানে হচ্ছে যে এই স্কোয়ারের প্রত্যেকটা ইয়েকে বাহুকে টাচ করছে সার্কেলটা, এরকম। বুঝতে পারছেন? সার্কেলকে টাচ না করলে ইনস্ক্রাইব বলা যাবে না। এমনিও হতে পারতো, এই এখানে একটা সার্কেল হতে পারতো, তো এটা কিন্তু ইনস্ক্রাইব না। ইনস্ক্রাইব মানে হচ্ছে যে এটাকে টাচ করে যাবে আর কি, নাকি? তো ইনস্ক্রাইব ইন স্কোয়ার ইজ 25 পাই, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার? আর আচ্ছা, তাহলে 25 পাইটাকে এই সার্কেলের এই সার্কামফারেন্স, অর্থাৎ 2 পাই আর। তো 2 পাইয়ারটা কত এখানে? 25 পাই। এখান থেকে আমি কি পাচ্ছি? আর পাচ্ছি, নাকি? আর ইকুয়াল টু 25 কেমনে? 25 এর অর্ধেক না? পাই পাই ক্যান্সেল, 2 আর হচ্ছে 25, তাহলে আর কত? 12.5, 25/2। আচ্ছা, এখন এই 25/2 হচ্ছে আর। আর মানেটা কি যদি খেয়াল করি, এইটুকু না? আর মানে কি এইটুকু কিনা? তাহলে পুরোটা কত? পুরোটা মানে 2 আর কত আর কি। ইনফ্যাক্ট আমার আর দরকার ছিল না, আমি 2 আর বের করলেই হতো আসলে। হ্যাঁ, আর দরকার নেই, কারণ আমাদের তো আলটিমেটলি 2 আর লাগবে। কেন 2 আর লাগবে? 2 আর লাগবে কারণ এই 2 আরটাই আসলে এই বৃত্তের কি, সরি, এই বর্গের সাইড। এই 2 আরটাই আসলে বর্গের সাইড। এখানে যতটুকু আছে এখানেও ততটুকু আছে, তো সেটা কত? 25। এখন জানতে চাইছে এটার কি পেরিমিটার। তাহলে এই বর্গের পেরিমিটার কত? 100। 25 4 বার যোগ করলে যেটা হবে সেটা। দেখছি, বোঝা গেল? (279) A square is inscribed in a circle of diameter 2a and another square is a circumscribing circle. The difference between the areas of the outer and inner square is what? দেখেন এখানে পিকচারটা বোধহয় একটু ঝাপসা দেখাচ্ছে আর কি। পিকচারটা হচ্ছে এরকম যে একটা স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। ইনস্ক্রাইবড ইন এ সার্কেল মানে হচ্ছে যে এই সার্কেলের ভিতরে, এই যে এটা সার্কেল, তো এই সার্কেলের ভিতরে একটা স্কোয়ার আছে, ইনস্ক্রাইবড আছে, এই যে এটা ইনস্ক্রাইবড, যার ডায়ামিটার হচ্ছে 2a। তাহলে এই যে সার্কেলটার ডায়ামিটার 2a, মানে আমি যদি এভাবে টানি তাহলে এই 2aটা, এই সার্কেলের ডায়ামিটার 2a, তাহলে আমি যদি অর্ধেক অর্ধেক করি মানে রেডিয়াস ধরি, তাহলে কি এটা a না? a। এখন আরেকটা কি, and another square is circumscribing circle. Another square is circumscribing circle মানে হচ্ছে যে এই সার্কেলের বাইরে দিয়ে আরেকটা স্কোয়ার আছে, সার্কামস্ক্রাইব করেছে। সার্কামফারেন্স দিয়ে টাচ করে যখন যায় সেটা সার্কামস্ক্রাইবিং, মানে বাইরে দিয়ে গেছে। তাহলে বাইরের আরেকটা স্কোয়ার আছে। তো জানতে চাচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য এরিয়া অফ আউটার অ্যান্ড ইনার। বাইরেরটার এরিয়া আর ভিতরের সার্কেল, বাইরের সার্কেল যেটা, সরি বাইরের কি এটা স্কোয়ার, বাইরের যে স্কোয়ার ওইটার এরিয়া আর ভিতরের যে স্কোয়ার এইটার এরিয়ার পার্থক্যটা কত, এটা জানতে চাইছে। বুঝে গেল কথাটা? তাহলে এখন ভিতরেরটার এরিয়া কত হবে প্রথমত আসি। ভিতরের এরিয়াটা কি? ভিতরের এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে 2a। এই 2aটা এই ইয়ার জন্য, এই স্কোয়ারের জন্য কি সেটা, এই কর্ণ
কর্ণ, তাহলে কর্ণ থেকে কি আমি স্কোয়ার এরিয়া বের করতে পারি? জি স্যার। সেটা কত? ডি স্কোয়ার বাই টু, অর্থাৎ টু এ স্কোয়ার বাই টু, এটা না? জি স্যার। এটা কিনা বলেন, কারণ এটা তো টু এ বলাই ছিল, টু এ না, হ্যাঁ ডায়ামিটার টু এ, যেটা এই বৃত্তের জন্য ডায়ামিটার, সেটা এই ইয়েটার জন্য স্কোয়ারের জন্য সেটাই আসলে ডায়াগোনাল কর্ণ। তাহলে ডায়াগোনাল যদি জানি আমি টু এ, এরিয়া হবে ডি স্কোয়ার বাই টু, মানে টু এ হোল স্কোয়ার বাই টু, তাহলে কত হচ্ছে এটা? 2a স্যার। টু এ স্কোয়ার। এবার আসেন লার্জারের স্মল ইয়ার এরিয়াটা কি হবে? লার্জার, এখন এই যে টু এ, এটার সাথে লার্জারের কি সম্পর্ক? লার্জারের কোনো সম্পর্ক আছে? দেখেন এই দিক দিয়ে তাকান, এবারে আমরা তো এইভাবে কর্ণ দিয়ে টানলাম, এইভাবেও তো মানে এটা কি বৃত্তের জন্য কি ডায়ামিটার, আমি তো ডায়ামিটারটা এইভাবেও টানতে পারতাম, পারতাম না? এটা তো ডায়ামিটার নাকি? দেখেন তো, দেখা যাচ্ছে, ব্ল্যাক দিয়ে দিচ্ছি, এটাও তো ডায়ামিটার। তাহলে এইটা কি বড় বৃত্তের জন্য কি সেটা, এই জায়গাটা বড় বৃত্তটার জন্য, বড় সরি স্কোয়ার, বড় স্কোয়ারটার জন্য এটা কি সাইড না? এই যে দেখেন সাইড, এই যে সাইড, হ্যাঁ এইখানে যতটুকু ঠিক এখানে অতটুকু, এখানে পেট বরাবর গেছে, কিন্তু এই যে লেংথ, এটাই তো এইটা সাইড, কি ক্লিয়ার? তাহলে এই যে টু এ যেটা সেটা কিন্তু আবার এই বড় সার্কেলের জন্য, বড় ইয়ার জন্য, স্কোয়ারের জন্য কিন্তু সাইড, অর্থাৎ এটা টু এ। এখন তাহলে রাজারের সাইড হচ্ছে টু এ, তাহলে এরিয়া কত হবে? ফোর এ স্কোয়ার। তো এই দুটার পার্থক্য জানতে চাওয়া হয়েছে, এরিয়ার পার্থক্য, টু এ স্কোয়ার, অপশন ইজ বি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করে রাখেন, অনেক সময় কোশ্চেন হয় বিশেষত জিমের জিআরিতে, সেটা হচ্ছে যে এই কাহিনীতে এখানে তো এ দিয়ে বলেছে, এ দিয়ে যদি না বলতো এবং তাদের রেশিও যদি জানতে চাইতো, এ দিয়ে যদি না বলতো এবং যদি রেশিও জানতে চাইতো, বিষয়টা কি, এই একটা সার্কেল, এই সার্কেলের বাইরে একটা স্কোয়ার, ভিতর একটা স্কোয়ার, খেয়াল করেন বাইরে একটা স্কোয়ার ভিতরে একটা স্কোয়ার, এই স্কোয়ার দুটার এরিয়ার রেশিও কত, এটা জানতে চাইতে পারে, হ্যাঁ এরিয়া রেশিও কত। তো এটা মনে রাখবেন, আমি প্রমাণে যাচ্ছি না, আপনারা বাসায় প্রমাণ করার চেষ্টা করবেন। এটা অলওয়েজ এই যেভাবে আমরা এখানে এ দিয়ে প্রমাণ করেছি আর কি, ঠিক ওভাবে আপনি প্রমাণ করতে পারবেন। তো এটা সবসময় 1:2 হবে। কত হবে? মানে কি এই যে ভিতরে যেটা, ভিতরেরটা ছোটটা সেটা হচ্ছে 1, আর বাইরে যেটা বড়টা সেটা হচ্ছে 2, মানে এরিয়ার রেশিও যদি বলতো কখনো, এটা 1:2 হবে, মনে রাখবেন। এখানেও আপনি চাইতে পারেন, প্রমাণটা এখানেও দেখতে পারেন। দেখেন স্মলারটা পেয়েছি 2a স্কোয়ার, আর লার্জারটা পেয়েছি 4a স্কোয়ার, তাহলে রেশিওতে সেটা কত? রেশিওতে সেটা কত? 1:2। ঠিক আছে, তো এই কনসেপ্টটা মাথায় রাখবেন, যদি একটা স্কোয়ার, এই স্কোয়ার মানে বা সার্কেল বলি, সার্কেলের ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, ওই স্কোয়ার দুইটা রেশিও, ভিতরেরটা ছোটটা 1:2, বড়টা 2, 1:2 হয়। এটা গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট আর কি, অনেক কোশ্চেন বিশেষত জিআর জিমেটে এগুলো কাজে লাগে। ওকে, নেক্সট ওয়ান। In the figure below, each of the circles has radius 4 and the area enclosed by both circles is 28 pi. What is the area of the shaded region? Each of the circles has radius 4. এটা যদি আমি রেডিয়াস এভাবে নেই, এটাও 4, এটাও 4, আর এনক্লোজ এই যে এরিয়াটুকু যেটা কালো দেখানো আছে সেটা হচ্ছে 28 পাই, না enclosed by circles, area enclosed by both circles is 28 pi. What is the area of the shaded region? Area enclosed by, আচ্ছা টোটাল এরিয়াটা আর কি, অ্যাকচুয়ালি টোটাল এরিয়াটা এখানে জানতে চাওয়া হয়েছে, বুঝতে পারছেন? মানে বলা হয়েছে টোটাল এরিয়া যে 28 পাই যেটা, সেটা হচ্ছে যে এরিয়া এনক্লোজ বাই বোথ সার্কেলস, মানে হচ্ছে যে এই যে এখানের অংশটুকু, এখানের অংশটুকু এবং এই ওভারল্যাপিং অংশটুকু, এই ওভারল্যাপিং অংশটুকু, এই সবগুলো মিলে আর কি এখানে হচ্ছে 28 পাই। তাহলে জানতে চাওয়া হয়েছে যে শুধু এই ওভারল্যাপিং শেডেড অংশটুকু কত, ওভারল্যাপিং এর শেডেড অংশটুকু কত, এটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো কি করা যেতে পারে?
এরিয়া রেডিয়াস হচ্ছে 4 না, আর টোটালটা হচ্ছে 28 পাই। এটা অনেকটা সেটের মতন না, বলেন তো? সেটের মতন কিনা? জি স্যার। সেটে কি ছিল? টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ। আচ্ছা, তাহলে এখন রেডিয়াস যদি 4 হয় এক একটার, তাহলে এটার এরিয়া কত হবে? রেডিয়াস যদি 4 হয় এরিয়া কত হবে? পাই 4 স্কোয়ার কিনা? এটা বলেন না। রেডিয়াস যদি 4 হয় এরিয়া কত? পাই 4 স্কোয়ার। তাহলে দুইটা আলাদাভাবে কত হতো, কত হওয়া উচিত ছিল? 2 ইন্টু পাই 4 স্কোয়ার হতো কিনা? বলেন, দেখেন তো। আলাদাভাবে আমি মনে করছি ওভারল্যাপিং নাই আর কি, এখন আলাদা আলাদা দুইটার এরিয়া কত হতো? 2 ইন্টু পাই 4 স্কোয়ার কিনা? জি স্যার। আর এখানে বলছে যে এই দুইটা মিলে ওভারল্যাপিং সহ সেটা হচ্ছে 28 পাই। তাহলে ওভারল্যাপিং এরটা কত হবে? তো এখান থেকে 28 পাই মাইনাস করলে তো হচ্ছে, তাই না বিষয়টা? তো এখানে 4 4 16 2 32 পাই বিয়োগ 28 পাই কত হবে? 4 পাই। অপশন ইজ ডি। ক্লিয়ার? বলেন। সেটের কোশ্চেন আর কি, মানে এ কে টোটাল ধরে নিছি আমি। এ টোটাল মানে হচ্ছে যে পাই পাই 4 স্কোয়ার, আবার বিও তো পাই 4 স্কোয়ার। তো এটাকে একসাথে আর কি আমি 2 ইন্টু এটা করে নিলাম আর কি। আর মাইনাস বোথ যেটা আর কি, বোথ মানে হচ্ছে যে এখানে যেটা ওভারল্যাপিং সহ বলা হয়েছে আর কি। যদি এখানে বোথ বলতে আমি এইখানে এই বোথ ইউজ করে নাই, এখানে করছি যে এই তিনটার একসাথে কম্বিনেশনটা আর কি, সেটা এই তিনটার একসাথে কম্বিনেশনটা আর কি, তাহলে বোথটা বেরোচ্ছে আর কি। মানে টোটালটা এখানে অ্যাকচুয়ালি বোথ আর কি, বোথ বের হয়েছে আর কি। বোথ ইকুয়াল টু টোটাল মাইনাস বোথ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস টোটাল, এটা করা হয়েছে। এই বোধ বের হয়েছে, তাহলে এটা ছিল এ প্লাস বি, এও যত বিও তত, আর মাইনাস টোটালটা আলটিমেটলি 28 পাই কোশ্চেনে বলা আছে, তো মাইনাস করলে 4 পাই। ঠিক আছে, ক্লিয়ার? বলেন তো। জি স্যার। 281, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের একটির ব্যাস 6 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? আচ্ছা, একটার ব্যাস হচ্ছে 6 আর একটার ব্যাসার্ধ 4, তাহলে এটার ব্যাসার্ধ কত? 3। তো বহিঃস্পর্শ করেছে মানে এই যে বাইরে দিয়ে টাচ করেছে, তো টাচ করলে একটার ব্যাসার্ধ হচ্ছে 3, মনে করেন এইটা 3, আর একটা হচ্ছে 4, মনে করেন এইটা 4, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? 7 স্যার। 7। ঠিক আছে। নেক্সট ওয়ান, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9 সেন্টিমিটার হলে অপর বৃত্তের পরিধি কত সেন্টিমিটার? এখন অন্তঃস্পর্শ করেছে, অন্তঃস্পর্শ করা কিভাবে? এই আর হচ্ছে এই, ঠিক আছে, এভাবে। তা এখন একটি বৃত্তের ব্যাসার্ধ 5 এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9। আচ্ছা, ধরেন এটা কেন্দ্র আর এটাও কেন্দ্র, তাহলে এই কেন্দ্র দুইটার দূরত্ব হচ্ছে যে 9, আর একটা বৃত্তের ব্যাসার্ধ 5, তাহলে 5 হলে নিশ্চয়ই ছোটটা 5 হবে, এই ছোটটা 5 হওয়া উচিত। তাহলে এইটুকু 5, এই দূরত্বটা 9, তাহলে বড়টার ব্যাসার্ধ কত? 14, রাইট। কারণ এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত বলা হচ্ছে যে 9, আর একটা যেহেতু 5, তার মানে নিশ্চয়ই ছোটটাই 5 হবে, কারণ এখানে তো বড়টা তো অবশ্যই 5 হওয়ার সুযোগ নাই, কারণ সে তো দূরত্বটা এখান থেকে এখান পর্যন্তই 9, তাহলে তার ব্যাসার্ধ 5 কি করে হয়? তাহলে ছোটটা 5 আর কি। তাহলে এটা যদি 5 হয় তাহলে বড়টা আরো 9 যোগ হয়ে 14, তাহলে বড়টার এটা কত? 14। এখন চেয়েছি কি অপর বৃত্তের পরিধি কত, তার মানে অপর বৃত্ত বলতে এই বড়টার আর কি, অর্থাৎ 14 যেটা সেটার পরিধি কত, 14 যেটা রেডিয়াস সেটার পরিধি কত, কত হওয়া উচিত? 2 ইন্টু পাই 22/7 ইন্টু 14, 2 পাই আর। ঠিক আছে কি বলেন? তাহলে কত আসছে?
22488, so 88 সেন্টিমিটার। নেক্সট ওয়ান, পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র পি কিউ আর এবং পি কিউ ইকুয়াল টু এ, কিউ আর ইকুয়াল টু বি, আর পি ইকুয়াল টু সি হলে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে। পরস্পরকে স্পর্শ করে আছে, এই তিনটি কেন্দ্র হচ্ছে পি কিউ আর, মনে করি এটা পি, এটা কিউ, এটা আর। তো পি কিউ আর, পি কিউ ইকুয়াল টু এ, এখান থেকে এখান পর্যন্ত এ, এই দূরত্বটা এ। কিউ আর ইকুয়াল টু বি, এখান থেকে এখান পর্যন্ত এই দূরত্বটা বি। এবং আর পি ইকুয়াল টু সি, এখান থেকে এখান পর্যন্ত সি, দূরত্বটা আর কি সি। হলে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ কত? তার মানে এই যে পি কেন্দ্রিক যে বৃত্তটা, এইটুকু ব্যাসার্ধ, যেটা না এটার ব্যাস চেয়েছে, ঠিক আছে, ব্যাসার্ধ পেলে ব্যাস পাওয়া যাবে, তাহলে এটা ব্যাস, ব্যাসার্ধ, এটার ব্যাস কত আর কি, এটাকে ডাবল করলেই হয়ে যাবে আর কি। সো এখন কি করা যেতে পারে, দেখেন এখানে তিনটা বৃত্ত, তাহলে তিনটা সমান সমান বলে নাই, তার মানে হচ্ছে যে তিন রকমের, তিনটা সাইজের, অর্থাৎ তিনটা রেডিয়াস হবে, তিনটা রেডিয়াস হবে কিনা। আচ্ছা, ধরেন পি এর রেডিয়াস আর ওয়ান, কিউ যেটা সেটা রেডিয়াস আর টু, আর যেটা সেটা রেডিয়াস আর থ্রি, মানে ছোট আর বলতেছি, ছোট আর। তাহলে আমি কি এটাকে আর ওয়ান বলতে পারি, এটাকেও আর ওয়ান বলতে পারি, কারণ রেডিয়াস তো আর। আবার এখানে এটা কত, আর টু, এটাও আর টু, এখানে এইটুকু আর থ্রি, এখানেও এটা আর থ্রি, বলা যায়। বলা। আচ্ছা, এখন কিভাবে সম্পর্কিত করা যায়, পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র পি কিউ আর এবং পি কিউ ইকুয়াল টু এ। আচ্ছা, এ দেওয়া আছে, তাহলে আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু কত, এ বলা আছে। তারপরে আর টু প্লাস আর থ্রি, এটা হচ্ছে বি বলা আছে। আর কি, আর থ্রি প্লাস আর ওয়ান ইকুয়াল টু সি বলা আছে। এখন এ বি সি এর সাপেক্ষে আমাকে লিখতে হবে, বাট আমাদের দরকার কি, ফাইনালি খেয়াল করেন, আমাদের দরকার হচ্ছে আর ওয়ান, আর ওয়ান, তাই না। আচ্ছা, এখন আমরা যোগ করে দেই, যোগ করলে কি পাচ্ছি, দুইটা আর ওয়ান, দুইটা আর টু, দুইটা আর থ্রি ইকুয়াল টু কি, এ প্লাস বি প্লাস সি। এখন ফাইনালি যেহেতু আমাদের কি দরকার, আর ওয়ান দরকার, কিন্তু আর ওয়ান দরকার, খেয়াল করবেন, তাহলে আমরা এই আর টু এবং আর থ্রিকে আউট বাদ দিব আর কি। তো আর টু প্লাস আর থ্রি, আচ্ছা টু দ্বারা গুণ করি আগে। আচ্ছা, আপনাদের সাউন্ডটা বন্ধ করেন, এরকম হচ্ছে কেন, মানে ইকো করে কেন আপনাদের ইয়েতে, বলেন তো, আপনারা কি ক্লাসে আছেন না অডি ইয়েতে আছেন, লাইভে আছেন? এই দেখুন, এখন এই যে টু আর, মানে দুইটা আর টু আর দুইটা আর থ্রি মিলে কি হচ্ছে, এটা আমাদেরকে সরাই দিতে হবে। দুইটা আর টু মিলে কি হচ্ছে আসলে, বা বা আর টু প্লাস আর থ্রি যদি বলি আর কি, আর টু প্লাস আর থ্রি আসলে কত, বি। আর টু প্লাস আর থ্রি আসলে বি, তাহলে এটা একবারে করতে পারতাম, গুণ করার দরকার ছিল না, এখানেই করতে পারতাম আর কি আগে। দেখেন, টু ইন্টু আর ওয়ান, আর এই জায়গাটায় এই আর টু প্লাস আর থ্রি যেটা, সেটা খেয়াল করেন, এই যে আর টু প্লাস আর থ্রি, এটা 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 তো বি বলা আছে, তাহলে এটা কি টু বি না, ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে টু আর ওয়ান ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টু বি এ পাশে চলে আসলে কত হবে, কত হবে, এ মাইনাস বি প্লাস সি। আর এটা আমাদের অ্যান্সার, কেন, কারণ আমাদের দরকার টু আর, কি চেয়েছিল, এই যে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস, পি কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান, তাহলে ব্যাস কত, টু আর ওয়ান। তো টু আর ওয়ানই তো চলে আসছে, আর কিছু আমাদের দরকার নাই আর এটাকে ইয়ে করার, ঘষা মাজা করার। সো এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, অপশন ইজ ডি। ঠিক আছে, বলে দেখেন, একটু একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, খুব সহজ হওয়ার কথা না আর কি, সহজে আসার কথা না।
এটাকে মনে রাখতে পারেন সংক্ষেপে শর্টে, যদি ভবিষ্যতের জন্য আরও আসে আর কি, সেই ক্ষেত্রে মনে রাখতে পারেন যে যেটা জানতে চাইছে সেটা যে জায়গায় স্পর্শ করেছে ওই দুটার যোগফল আর একটার বিয়োগফল। মানে এই যে পি কেন্দ্রিক বৃত্ত, এইটা কাকে কাকে স্পর্শ করেছে দেখেন, এদিকে মানে এটাতে এদিকে এ আছে আর এদিকে সি আছে, তাহলে সে এ এবং সি কে টাচ করেছে, তাহলে এ আর সিটা প্লাস হবে, বিটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, কথাটা বুঝছেন কিনা? এই যে দেখেন এ আর সি প্লাস হয়েছে, বি মাইনাস হয়েছে। সিমিলারলি যদি বলতো যে কিউ কেন্দ্রিক বৃত্তের এই ব্যাস, কিউ কেন্দ্রিক বৃত্তের ব্যাস কি হতো তখন বলেন তো? a plus b minus c স্যার। রাইট, কারণ এইখানে এ, এইখান দিয়ে বি, তাহলে এ আর বি প্লাস হবে, এই সিটা অপোজিট আছে সেটা মাইনাস হয়ে যাবে। এটা চাইলে এখন খেয়াল করে রাখতে পারেন আর কি। টু 284. In the figure, AB and AC are radii of two circles. AC is tangent to the circle with center B. Length of BC equal to 6, AB equal to 4. What is AC? AB and AC দুটা রেডিয়াস হচ্ছে দুটা সার্কেলের, ঠিক আছে। AC is tangent to the circle with center B. তাহলে AC যদি ট্যানজেন্ট হয় তো তার মানে হচ্ছে এইখানে এটা 90 ডিগ্রি, এই কোণটা এখানে 90 ডিগ্রি আছে। এরপরে বলা হচ্ছে লেংথ অফ বিসি ইকুয়াল টু 6, এই বিসিটা 6 দেওয়া আছে, এবি ইকুয়াল টু 4, এটা 4 দেওয়া আছে, তাহলে এসিটা কত হবে বলেন তো? কত হওয়া উচিত? সুন্দর ইজি কোশ্চেন। এটা যেহেতু ট্যানজেন্ট মানে কি 90 ডিগ্রি, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটা বাহু 4 আর একটা বাহু 6, এখন এসিটা কত হবে? কি করব? এটা সেই 45 45 90 অ্যাঙ্গেলে করব না স্যার? না, 45 হতেই হবে, নট নেসেসারি, কারণ সার্কেল দুইটা তো সমান না। একটা 90 ডিগ্রি এটা আমি জানছি, কিন্তু বাকি দুটো 45 কেন হবে? সাইড ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছেন না, কাজে 45 45 90 হতে সুযোগ নেই, সাইড তো 4 আর 6 ভিন্ন ভিন্ন। তাহলে কি করব? পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাস অ্যাপ্লাই। তো কত সেটা কিভাবে করব? 6 মাইনাস স্কয়ার। মাইনাস করব, কেন? কারণ এই 6 যেটা সেটা কিন্তু অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস আরেকটা বাহু যেটা 4 এর স্কোয়ার, এটার রুট। সিম্পল একদম। 36 বিয়োগ 16 কত হয়? 20। রুট ওভার 20 কত হয়? রুট ওভার 20 কত হয়? 2√5। অ্যান্সার ইজ এ। আচ্ছা, এরপরের কোশ্চেনটা সিটে সলিউশন দেওয়া আছে, ওইটা আপনারা করে নেবেন, বুঝে নেবেন, ওটা এমন কিছু না। ঠিক আছে, এরপরের কোশ্চেন এই যেটা 285, পিকচার সহ দেখানো আছে, সলিউশন বলা আছে, এটা বুঝতে পারেন। এটা তো মানে কোনো ক্যালকুলেশন নাই আর কি, কোনো কিছু নাই, জাস্ট একটা জানা, এই জানাটা আর কি এখানে দেওয়া আছে, করে নিন। নেক্সট কোশ্চেন 286, if the difference between the circumference and diameter of a circle is 90 centimeter, then the radius is what? Approximately জানতে চেয়েছে। তো ডিফারেন্স কার কার? সার্কামফারেন্স আর ডায়ামিটার ইজ 90, রেডিয়াস কত? আচ্ছা, সার্কামফারেন্স কত, মানে ভ্যালু কত? সার্কামফারেন্স হচ্ছে কি 2 পাই আর, 2 পাই আর না, আর ডায়ামিটার কত? 2r। 2 আর। তাহলে 2 পাই আর মাইনাস 2 আর ইকুয়াল টু 90 দেওয়া আছে। বের করতে হবে কি আর কত, আর কত? তো প্রথমে কি করা যায়? 2 আর কমন নেওয়া যায়, তো পাই মাইনাস 1 ইকুয়াল টু 90। পাই মাইনাস 1 সামথিং ভ্যালু আসবে, কি আসবে? 2 আর ইকুয়াল টু 90 বাই পাই কত? 3.14, 1 মাইনাস করলে 2.14, তাহলে আর কত হবে? এই 90 ইন্টু 2 বাই 2.14, ঠিক আছে, এরকম কিছু একটা আসবে।
ভুল হয়েছে নাকি কোথাও? আশেপাশে তো অ্যান্সার দেখছি না। হুম, 2 দিয়ে ভাগ করে দিলে পাই আর মাইনাস আর, 2 দিয়ে ভাগ করলে 45। ঠিক আছে, তাহলে 2 দিয়ে ক্যান্সেল করলে এটা 45, তারপরও তো রয়ে গেল স্যার 22 তার থেকে একবার দিয়ে দিলে তো হতো। 45 বাই, তাহলে এটা 45 বাই, আচ্ছা আমি 2টা উল্টা করে ফেলছি, ঠিক ছিল। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 45 বাই 2.14, এরকম কিছু একটা। তো কত আসে? উপরে 15/7 দিলে তো হচ্ছে না স্যার। 15 বাই 7 15 কেন, 22/7? এক স্যার দিয়ে করে দিলে। হ্যাঁ হ্যাঁ, 22/7 দিতে পারবেন, রাইট। তো আমি অ্যাপ্রক্সিমেটের জন্য চাচ্ছি, যেহেতু অ্যাপ্রক্সিমেট কোশ্চেন ছিল আর কি, তো অ্যাপ্রক্সিমেট তো বোঝা যাচ্ছে এটা কি 22.5-এর চাইতে একটু কম হবে, মানে 45 এর বাই 2 হলে 22.5 হতো, তো 22.5 থেকে একটু কম, তার মানে ও আচ্ছা, এখানে তো 21/22-এর কাহিনী আছে আবার। 7 দিয়ে তো স্যার কাটা যাচ্ছে না আবার। স্যার 15/7 15/7, আচ্ছা 45 বাই 15 ইন্টু 7, না না, এখানে 22/7 মাইনাস 1 মানে তখন 15/7 হচ্ছে আর কি, ওটা বলছে। তাহলে 15/7 আসলে 15 এখানে 7 উপরে চলে যাবে, তাহলে 3 সাথে 21 হচ্ছে, ঠিক আছে 21। তবে এখানে একটা সুন্দর ওয়ে আছে, রুল আছে, একটু দেখে নেন। হ্যাঁ, আমরা এভাবে করবো না, আমি এটা জাস্ট দেখছিলাম যে মানে ইমিডিয়েটলি করা যায় কিনা। এভাবে না করে যেটা করবো সেটা খেয়াল করেন, একটু মনোযোগ দিবেন এবং এটা মাথায় ঢুকায় নেবেন। ধরেন একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 7, রেডিয়াস যদি 7 হয়ে থাকে তাহলে এটার ডায়ামিটার কত? 14। ডায়ামিটার 14। এখন কি বলে এটা, পেরিমিটার কত? 2 পাই আর। 2 পাই আর কি জিনিস, 2 ইন্টু 27/2 ইন্টু আর হচ্ছে 7, তো কত হয়? 44 আসে কিনা? এখন এখান থেকে একটা রেশিও সবসময়ের জন্য, সারা জীবনের জন্য মাথায় নিয়ে নেবেন। যদি ভুলে যান এভাবে করে রেশিওটা আবার ক্রিয়েট করে ফেলবেন। সেটা কি, যে কোনো সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস ইজ টু ডায়ামিটার ইজ টু সারকামফারেন্স, রেডিয়াস ডায়ামিটার সারকামফারেন্স 7, 14, 44, 7, 14, 44, মানে আপনি 7 ধরে নেবেন। কেন ধরে নেবেন? ওই যে 22/7 দিয়ে যাতে ক্যান্সেল করতে পারে, এই জন্য রেডিয়াসটাকে 7 ধরে নেবেন। তাহলে রেডিয়াস 7 হলে এটা 2 ইন্টু 7 14, আর এটা হচ্ছে 44, ঠিক আছে? খেয়াল করছি, বলেন। এখন এই যে কোশ্চেনে যে পার্থক্যটা, সেটা কিসের পার্থক্য দেওয়া আছে? সারকামফারেন্স আর ডায়ামিটার, মানে এই দুইটার পার্থক্য। তাহলে এই দুইটার পার্থক্য কত রেশিওতে? এই দুইটার পার্থক্য 30। এই 30টা কোশ্চেনে দেওয়া আছে কত? 90। তো জানতে চাইছি কি, রেডিয়াস মানে কি 7, সেটা কত? এই পার্থক্যটা রেশিওতে যেটা, সেটা 30, এটা কোশ্চেনে বলছে 90, কয় গুণ? 3 গুণ। তাহলে রেডিয়াস 7, সেটা কত হয়ে যাবে? 21। সো 21 ইজ দ্য আনসার। বুঝতে পারছেন? আমরা এটা এভাবেই করবো। আমি ওখানে দেখতে চেয়েছিলাম যে কোনো খুব দ্রুত হয় কিনা আর কি, অ্যাকচুয়াল অ্যাপ্রোচে আর কি, মানে যেটা বুকিশ অ্যাপ্রোচ। বাট এভাবে আমরা করবো সবসময়, সারা জীবনের জন্য এটা মাথা নিয়ে নেবেন। রেডিয়াস, তারপরে ডায়ামিটার এবং কি সারকামফারেন্সের রেশিও হচ্ছে 7, 14, 44, 7, 14, 44। এখন পার্থক্য অনেক কিছুই দিতে পারে। হয়তো দেখা গেল যে ডায়ামিটারের সাথে সারকামফারেন্সের পার্থক্য দিল, অথবা রেডিয়াসের সাথে সারকামফারেন্সেরও পার্থক্য দিতে পারে, মানে 7 আর 44-এরও পার্থক্য দিতে পারে। তো যেটাই দেখ আমরা রেশিও দিয়ে ইমিডিয়েটলি অ্যান্সার করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে 7, 14, 44 মনে থাকবে না? মাথা ঢুকায় নেন। তাহলে এই পার্থক্যটা 30 ইউনিট যেটা, সেটা কোশ্চেনে 90, তাহলে রেডিয়াস 7 ইউনিট কত? 3 গুণ 21। Okay, next one. The area of a circle of radius √2 is approximately what? মানে রেডিয়াসটা √2 হলে অ্যাপ্রক্সিমেটলি এরিয়াটা কত হবে আর কি। তো আমরা জানি যে পাই আর স্কোয়ার, তাই না? পাই মানে কত? 3.14, আর ইন্টু
√2 এর স্কোয়ার মানে কত? 2। তো কত হওয়া উচিত? কত হওয়া উচিত? 6 পয়েন্ট। সামথিং। The perimeter of a circle measures 16 pi centimeter. What is the area of the circle? পেরিমিটার যদি 16 পাই হয়, এরিয়া কত? পেরিমিটার মানে কি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বাদ রাখছি, ওই এরিয়াটাও খেয়াল করে রাখেন। ওই যে যেখানে লিখছিলাম, কি লিখছিলাম বলেন, রেডিয়াস কত রেশিওতে? 7, তারপরে 14, এটা 44, সাথে সাথে এরিয়াটা মনে রাখবেন 154। হ্যাঁ, কেন খেয়াল করেন, এরিয়া মানে কি? পাই আর স্কোয়ার। তো যদি 7 হয়ে থাকে তাহলে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 ইন্টু 7। তাহলে একটা 7 ক্যান্সেল হলো, কত হচ্ছে? 22 ইন্টু 7 কত? 154। হ্যাঁ, তাহলে এরিয়াটাও খেয়াল করেন, রেডিয়াস ইস টু 2r ইস টু 2 পাই আর ইস টু কত? পাই আর স্কোয়ার। তবে এই প্রথম তিনটা কিন্তু 1 ডাইমেনশনাল, আর এটা কিন্তু 2 ডাইমেনশনাল, যেহেতু এরিয়া 2 ডাইমেনশনাল। ঠিক আছে, 7, 14, 44, 154। তো এই রেশিও দিয়ে চাইলে এই কোশ্চেনটাও চাইলে করা যায়, অথবা এটাকে লম্বা করতে পারি আর কি আমরা। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে 44 হচ্ছে মানে কি পেরিমিটার 44, আর এরিয়া কত? তো 44 যেটা সেটা হচ্ছে কত? 16 পাই। আর বের করতে হবে কত? 154। এটা কত বের করতে হবে? 154 কিভাবে সম্পর্কিত হয়? 11 দিয়ে যায় এটা 4 বার, আর 11 দিয়ে এটা 14 বার। তো 4 হয়ে গেছে 16 মানে 4 গুণ, 14 4 গুণ হয়ে যাবে, নাই কেন? ওই যে 2 ডাইমেনশনের কারণে 11 দিয়ে এখানে 4 বার, 4 গুণ, আর 14টা 56। টু ডাইমেনশনের কারণে ম্যাচটা করলো না, কিন্তু একটা ওয়ে আছে কি যেন করতে হয়। এগুলো আসলে কমনলি আসে না তো আমাদের দেশে, এই জন্য মানে প্র্যাকটিসটা ওভাবে করে হচ্ছে না, নাই আর কি। পেরিমিটার 16 পাই। ঠিক আছে, তাহলে ইয়ে করি, পেরিমিটার হচ্ছে যে 2 পাই আর 2 পাই আর হচ্ছে 16 পাই, আর আমাদের বের করতে হবে এরিয়া মানে পাই আর স্কোয়ার। ওই যে 2 ডাইমেনশনের কারণে ম্যাচ করে নাই, 2 ডাইমেনশনটাকে কোন একটাকে স্কোয়ার করতে হবে, সেটাই আর কি, কোন একটাকে স্কোয়ার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো 2 পাই আর 16 পাই হলে এখানে আর কত? আর হচ্ছে 8। তাহলে এখন এরিয়া কত? 64 পাই। 64। ঠিক আছে, স্যার প্রথম দিকে তো শোনা যাচ্ছে। এটা কি আমার দিক থেকে নাকি আপনাদের দিক থেকে? আপনাদের এরকম হচ্ছে কেন আজকে আমি বুঝলাম না তো, সবারই ইকো হচ্ছে কেন? স্যার আপনারটা ক্লিয়ার শোনা যাচ্ছে। কিন্তু আপনাদের কথা বললে সব ক্লিয়ার স্যার। সবগুলো ইকো হচ্ছে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ সেমি সার্কেল উইথ এ ডায়ামিটার অফ 16 ইঞ্চ? এখন সেমি সার্কেলের এরিয়া চাচ্ছি যেটা ডায়ামিটার 16। সেমি সার্কেল কি জিনিস? অর্ধবৃত্ত, তাই না? এই তো এটার এরিয়াটা কত যদি ডায়ামিটার 16 হয়? আচ্ছা, তো যদি ডায়ামিটার 16 হয়, রেডিয়াস কত এখানে? রেডিয়াস কত? 8। তাহলে এরিয়া কত হবে? পুরো সার্কেল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে সেমি সার্কেল কত হবে? পাই আর স্কোয়ার বাই 2। এটাই তো এরিয়া, তাই না? তাহলে পাই আর স্কোয়ার বাই 2, পাই
অ্যান্সার অপশন পাইতে আছে, তাহলে পাই থাকুক। আর আর স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার 254 বাই 2, তাহলে আলটিমেটলি কত? 32 পাই নাকি? নেক্সট ওয়ান, ইফ দ্য এরিয়া অফ এ সেমি-সার্কেল ইজ 18 পাই স্কোয়ার ইঞ্চেস, হোয়াট ইজ দ্য ডায়ামিটার? তা একই গল্প, এখন অবশ্য এরিয়া দিয়ে আছে, এরিয়াটা দেওয়া আছে আর কি, অর্থাৎ পাই আর স্কোয়ার বাই 2 যেটা সেটা দেওয়া আছে, পাই আর স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 18 পাই। তো জানতে চাওয়া হচ্ছে যে ডায়ামিটার মানে 2 আর কত। সো এখান থেকে আর কত পাচ্ছি, এটা এটা ক্যান্সেল, 36, আর স্কোয়ার হচ্ছে 36, আর কত 6, 2 আর 12, 12 ইঞ্চ। Two 91, if the radius of a circle is tripled, the circumference is what? মানে মাল্টিপ্লাইড বাই কি করতে হবে বলেন? রেডিয়াস যদি 3 গুণ হয়, ইজ ট্রিপল মানে 3 গুণ করা হয়, তাহলে সারকামফারেন্সটা কি হবে? রেডিয়াসের কত গুণ? 9 গুণ 9 গুণ। রেডিয়াসের সাথে সারকামফারেন্সের কি সম্পর্ক? মানে এটা কি 1 ডাইমেনশন 2 ডাইমেনশন কিভাবে সম্পর্কিত তারা? রেডিয়াস কয় ডাইমেনশন? রেডিয়াস তো 1 ডাইমেনশন সারকামফারেন্স? তাহলে কেন এটাকে 9 গুণ করতে হবে? দুইটাই যদি 1 ডাইমেনশন হয়, তাহলে এটা যদি 3 গুণ হয়, এটাও সিম্পলি 3 গুণ হবে। কি বোঝা গেল? জি স্যার বলেন, দুটোটা তো একই ডাইমেনশনের, এই জিনিসটা তো মাথায় ঢুকাতে হবে। দুইটা একই ডাইমেনশনের কাজের রেডিয়াসকে যদি 3 গুণ করা হয়, সারকামফারেন্সটা জাস্ট 3 গুণ হবে। বুঝছে? যেমন ধরুন ফর এক্সাম্পল দিয়ে দেখাই, মনে করেন রেডিয়াস হচ্ছে যে 10, তাহলে সারকামফারেন্স কত এখন? কত? 20 পাই, 20 পাই কিনা? জি স্যার আচ্ছা, রেডিয়াস এখন 3 গুণ করলাম, কত? 30। তাহলে সারকামফারেন্স এখন কত হচ্ছে? 60 পাই। তো কয় গুণ হয়েছে? কয় গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। এটা স্বাভাবিক, কারণ এটা 1 ডাইমেনশন, এটাও 1 ডাইমেনশন, এটাকে 3 গুণ হলে ওটাও 3 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 9 গুণ না, 9 গুণ কখন হতো? এরিয়া চাইলে, রাইট। যেমন পরের কোশ্চেনে দেখেন, when the diameter is of a circle is traveled, the area is multiplied by how many times? তো কি হবে? উইদাউট মানে ওয়াস্টিং টাইম, ইট ইজ 9। কারণ এরিয়া এখানে যে ডায়ামিটার 1 ডাইমেনশন, সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস, ডায়ামিটার এবং কি সারকামফারেন্স, এরা সবগুলোই 1 ডাইমেনশন, আর এরিয়া হচ্ছে 2 ডাইমেনশন। তো এইগুলোর যে কোনোটা দেখ, রেডিয়াস বলুক, ডায়ামিটার বলুক, অথবা সারকামফারেন্সই বলুক, এটা যত গুণ করা হবে এরিয়া তার স্কোয়ার হয়ে যাবে, এরিয়া তার স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নেই, আগেও ব্যাখ্যা করেছি ওই একই কাহিনী, যে ডাইমেনশন 1 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশন, তাহলে এটা যদি 3 গুণ হয়, তো ওটা হয়ে যাবে 3 স্কোয়ার 9 টাইমস। বলছে যে হাউ মেনি টাইমস মাল্টিপ্লাইড বাই হাউ মেনি টাইমস। বাট এই কোশ্চেন আবার কখনো কখনো থাকে যে এরিয়া ইজ ইনক্রিজড বাই, তখন কি হতো আনসার? 2 টাইমস না না, 8 টাইমস, 8। মানে এরিয়া যদি ডায়ামিটার যদি ট্রেবল করা হলে এরিয়াটা 9 টাইমস হয়ে যায়। তো 9 টাইমস হয়ে যায় মানে ইনক্রিজ কত টাইমস হলো? 8 টাইমস। 8 টাইমস। ঠিক আছে, তো ওটা খেয়াল করবেন ইনক্রিজ বাই বলা আছে কিনা। যেমন পরের কোশ্চেনে আছে, when the diameter of a circle is tripled, the area of the circle will be increased by how many times? কি হবে? 8 টাইমস। কিন্তু ওই যে বললাম বাংলাদেশে এইগুলো কোশ্চেন করে অ্যান্সারই থাকে না, মানে কোশ্চেন বুঝেই না। এখানে কোনোটাই কারেক্ট না, 8 টাইমস হবে অ্যাকচুয়াল অ্যান্সার আর কি। বাট এখানে আমরা যেহেতু ভুল তার দিয়ে তারা করছে, আমরা ভুল দিতে হবে আর কি, যেহেতু অপশন উপায় নাই, 9 দিয়ে করতে হবে। হ্যাঁ 9 দিবেন, কিছু করার নাই তো। কারণ এই যে দেখেন স্পষ্ট দুইটা কোশ্চেনের পার্থক্য, এটা বিবিএডি যেটা, এটা ইট ইজ ওকে, বিবিএডি এই যে লাস্ট এক্সামেই তো ছিল,
লাস্টবার ছিল, আচ্ছা। এখানে কিন্তু ঠিকই আছে যে রেডিয়াস 3 গুণ, সার্কামফারেন্সও 3 গুণ, ঠিক আছে। আচ্ছা না, এরপরটাও দেখি, এরপরটা কোথায় ছিল, বিবিএডি, এটাও এডির কোশ্চেন 2015-তে ছিল। বলছে যে ডায়ামিটার 3 গুণ হলে এরিয়া কত গুণ হবে, মানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো 9 গুণ শিখে আছে, এটাতে কোনো সমস্যা নাই। বাট সমস্যা কখন, যখন বলে যে ইনক্রিজড বাই হোয়াট। ওই যে গত ক্লাসে আমি বলেছিলাম, এই যে এগুলোর এক্সাম্পল আরও আসবে, আমি বলেছিলাম দেখেন এই যে ইনক্রিজড বাই হাউ মেনি টাইমস, এটা তো 8 টাইমস ইনক্রিজ হবে, কারণ ওই এরিয়াটা 9 টাইমস হওয়া আর ইনক্রিজ হওয়া এক কথা না। 9 টাইমস হওয়া মানে ইনক্রিজ হয়েছে 8 টাইমস, তাহলে কারেক্ট আনসার কিন্তু 8 টাইমস। এখানেও কারেক্ট আনসার 8 টাইমস। কিন্তু এই কাহিনীগুলো আমাদের দেশে কেনই জানে এরা বুঝেও না, অ্যান্সারও মানে কোশ্চেনও এরকম ভুল, অ্যান্সারও ভুল, যুগের পর যুগ চলতেছে। তা আমরা এখানে যেহেতু তারা ভুলিয়ে দিচ্ছে, তা 9 টাইমস মিন করতে যাচ্ছে, আমরা 9 টাইমস দিব আর কি, ঠিক আছে, কারণ ওরা এটা বুঝেই না। দু একটা কোশ্চেন কারেক্ট হয়, যেমনটা ওই যে ওইটা আসছে বিবিএডির 2015 কোশ্চেন, যেটা ঠিক ছিল ওইটা ঠিক আছে। তো এরকম কোশ্চেন দেখেন আরও ভুরি ভুরি আসে, বিশেষত বিসিএস এ বেশি আসে, যেগুলা ইয়েটা রেস্টটা কিছুটা যে ব্যাংকও পড়ছে কিছু কিছু এক্সামে, এই ভুল জিনিস। এই যে আরেকটা ভুল, ব্যাসের বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? কত হবে অ্যান্সার? 9 নিতে হবে স্যার। মানে এখানে 9 দিতে হবে, বাট অ্যাকচুয়াল কত, কত গুণ বৃদ্ধি পাবে? 8 টাইমস। কারণ ব্যাস 3 গুণ বৃদ্ধি, অ্যাকচুয়ালি 8ও না, এখানে আবার বৃদ্ধি পেয়েছে বলেছে। দেখেন যদি বলতো যে ব্যাস 3 গুণ হয়েছে, 3 গুণ হলে ক্ষেত্রফল, অনেকগুলো ল্যাঙ্গুয়েজের অনেক কাহিনী আছে। ব্যাস 3 গুণ বৃদ্ধি পাওয়া মানে কি, আগে 1 থাকলে এখন কত, এখন 4, কারণ 3 গুণ বৃদ্ধি পেয়েছে বলছে। আর 3 গুণ হলে 3 বলতাম, খেয়াল করবেন, ব্যাস আগে 1 ছিল, 3 গুণ হলে তখন 3, আর 3 গুণ বৃদ্ধি পেলে তখন সেটা 4 হচ্ছে বিষয়টা। ওকে, তাহলে এটা হচ্ছে যে ব্যাস, ডায়ামিটার। আর এরিয়া কি হবে, এরিয়া হবে যদি 1 থেকে এখন 3 হয়, তাহলে কত হবে, এটা 3 স্কোয়ার মানে 9 হবে। আর যদি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে এটা 4 স্কোয়ার মানে 16 গুণ হবে, এখন নতুন করে 16 গুণ হবে। তাহলে বৃদ্ধিটা পেলে কত, বৃদ্ধিটা পেলো এখানে হলে এটা 8, আর এখানে এটা হলে এটা হচ্ছে 15, কিন্তু 15 গুণ বৃদ্ধি পেয়েছে। কারণ ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 16 গুণ হচ্ছে, তার মানে 15 গুণ বৃদ্ধি পাচ্ছে। আর যদি ব্যাস 3 গুণ হয়, তাহলে ক্ষেত্রফল 9 গুণ হচ্ছে, তার মানে 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। এখন কোনোটাই, কোনো কোশ্চেনও কারেক্ট না ল্যাঙ্গুয়েজের, আবার অ্যান্সার অপশনও কারেক্ট না, এরকম একটা কাহিনী হচ্ছে এখন। তো এখন এখানে আমরা অ্যান্সার তাহলে কি দিব, আমরা 9ই দিব আর কি, মানে ওটাই বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, পরেরটাতে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তো কি হবে, 9 গুণই দিব। সেম স্যার। হ্যাঁ, কিন্তু এখানে আবার দেখবেন অনেক জায়গায় 16 গুণ অ্যান্সার দিয়ে রাখছে, কিন্তু এখানে কারণ কি, ওই যে 3 গুণ বৃদ্ধি পায় চিন্তা করছে যে কত 4, তাহলে 4 4 16 গুণ, কিন্তু বৃদ্ধি যখন পাবে তখন তো আবার এটা 16 গুণও না, অ্যাকচুয়ালি এটা 15 গুণ হবে। তো এক এক কোশ্চেনে এক এক রকমের আর কি কাহিনী করে। নেক্সট ওয়ান, বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে? ব্যাসের সাথে পরিধি কিভাবে সম্পর্কিত? 1 ডাইমেনশন। 1 ডাইমেনশন, তাহলে ব্যাস দ্বিগুণ হলে পরিধিও দ্বিগুণ। অ্যান্সার অপশনই নাই, দেখছেন অবস্থা। অ্যাকশন কি আমি ভুল লিখছি কিনা, না এইভাবে ছিল, এটা দেখে নিয়েছি আমি, তো এটা নাই, এটা কারেক্ট নাই। পিএসসির কোশ্চেন, হুম, এটা কি পিএসসির কোশ্চেন ছিল স্যার? না এটা ওই যে পিএসসি করে থাকতে পারে, আমি জানি না, পিএসসি মনে হয় করে থাকতে পারে, ফরেন মিনিস্ট্রি পিএসসি করে থাকতে পারে। আচ্ছা, তো যাক, এখন কারেক্ট অ্যান্সার কি হবে, বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে, তো দ্বিগুণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে 3 গুণ হওয়া, খেয়াল করেন 3 গুণ হওয়া, তাহলে পরিধিও 3 গুণ হবে, পরিধিও 3 গুণ হবে, কিন্তু বৃদ্ধি পাবে কয় গুণ, 2 গুণ, কারণ এটাও দ্বিগুণ বৃদ্ধি পাবে, ওটাও দ্বিগুণ বৃদ্ধি পাবে, বাট 2 তো নাই, তাহলে অ্যান্সার কি মিন করতেছে তার এখানে আসলে এই 3 মিন করতেছে। স্যার
বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ওরা যেটা অ্যান্সার বের করতে বলতে বোঝাতে চাচ্ছে সেটা কত হবে? 4 4 16, কিন্তু 42 বিসিএস আসছে, এটা কারেক্ট না। অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে? 4 গুণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে 5 গুণ হয়ে যাওয়া। তাহলে এরিয়া কত হয়ে যাবে? 25। বাড়লো কত গুণ তাহলে? 24 গুণ। কারেক্ট আনসার হচ্ছে 24 গুণ বৃদ্ধি পাবে। কিন্তু এরা বুঝাইতে চাইছে এটা। এবার এটা চলছে যুগের পর যুগ, কেউ এটা নিয়ে কোনো নজর নাই, ভুল চলতেছে কাহিনীগুলো। এই যে নয়েজ বন্ধ করেন। ওকে, নেক্সট হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50 ভাগ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এগুলো সহজ, তাই না? আমরা জানি এগুলো কি সাকসেসিভ পার্সেন্টেজ। কারণ কি ব্যাসার্ধর ক্ষেত্রে কি হচ্ছে, এরিয়া ইকুয়াল টু কি? এরিয়া ইকুয়াল টু হচ্ছে যে পাই আর স্কোয়ার ইকুয়াল টু এরিয়া। তো পাই পাই তো কনস্ট্যান্ট আইটেম, পাই ইন্টু আর ইকুয়াল টু এরিয়া। পাই তো কনস্ট্যান্ট, এটা তো কোনো চেঞ্জ আসবে না। চেঞ্জটা আসছে কার জন্য? এই আর এর জন্য, রেডিয়াসের জন্য। তাহলে এই যে আর ইকুয়াল টু এরিয়া, তার মানে কি এ ইন্টু বি ইকুয়াল টু সি। তো এ ইন্টু বি ইকুয়াল টু সি এরকম সম্পর্ক যেখানেই থাকবে, সেখানে এই এ আর বি এর যে পার্সেন্টেজ উঠানামা, এর সাথে সি এর যে উঠানামাটা হবে, সেটা কিভাবে নির্ধারিত হবে? সাকসেসিভ পার্সেন্টেজের মাধ্যমে, সাকসেসিভ পার্সেন্টেজ। তো তার মানে এখানে এই দোনোটা আরই, মানে এ এবং বি দোনোটাই আর, এবং সেই আরটা 50 ভাগ বৃদ্ধি পাওয়া। তাহলে বৃদ্ধি পেলে এরিয়ার কি হবে চেঞ্জটা? সাকসেসিভ পার্সেন্টেজ করলে 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50/100, 125%। অথবা মাল্টিপ্লাই ফ্যাক্টর, অথবা 100 ধরে বড়ভাবে করা যায়, আমরা এগুলো জানি। মাল্টিপ্লাই ফ্যাক্টরে করলে কি হবে? প্রথম ব্যাসার্ধ, মানে আর তো দুইটা, একটা ব্যাসার্ধ 50% বৃদ্ধি পাওয়া মানে 3/2, দ্বিতীয়টা 3/2। তাহলে আলটিমেটলি কত হচ্ছে দেখেন? 9/4। মানেটা কি? আগে যদি 4 ছিল এরিয়া, এখন 9 হয়েছে, তাহলে বাড়লো কত? বাড়লো কত? 5। কততে? 4-এ। তো 5/4 কত পার্সেন্ট হয়? 125% হয়, তাই না? তো যেভাবে মাল্টিপ্লাই ফ্যাক্টর করেন বা সাকসেসিভ রুলে করেন, এটা এমন কিছু না এগুলা। পরেরটা, ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 100%, বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইনক্রিজ? বলেন কত উচিত? আচ্ছা, ওনারা এত সময় লাগা উচিত না, 300ই হবে। 100 এই যে 100 প্লাস 100 প্লাস 100 ইন্টু 100/100, মানে আবারও আরেকটা 100 আসছে। তাহলে 100 300%। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে? মানে 20% ডাবল ইনক্রিমেন্ট, মনে আছে কত পার্সেন্টেজ চ্যাপ্টারে শিখে আসছি? ডাবল ডিক্রিমেন্ট, হ্যাঁ ডাবল ডিক্রিমেন্ট 36 হয়েছে। 20 আর 20 40, ওর থেকে 2 দুগুণে 4 কমে যাবে, 36%। Question number 300. If the radius of a circle is decreased by 30%, by what percent will the area? Okay, 30% এর ডিক্রিমেন্ট, ডাবল ডিক্রিমেন্ট কত হবে? 30 30 60, আর কমবে কত? 3 3 9, 51। If we increase the area of a circle by 32%, then calculate the approximate increase in the radius of the same circle in terms of percentage. এখন উল্টাটা দিয়েছে, মানে এরিয়াটা 32% বেড়েছে, তাহলে রেডিয়াসটা কত পারবে? এতক্ষণ পর্যন্ত যেটা আমরা করলাম তার উল্টা ঘটনা এখন দিয়েছে। অর্থাৎ আমি চাইলে অপশন থেকে চেক করে দেখতে পারি যে কোন ক্ষেত্রে আর কি অ্যাপ্রক্সিমেট ইনক্রিজ ইন দ্য রেডিয়াস, হ্যাঁ কোন ভ্যালুটার জন্য ডাবল ইনক্রিমেন্টটা আর কি 32% হয়, কোনটাতে সেটা সম্ভব বলেন তো? অ্যান্সার অপশনে তো নাই। আচ্ছা, 32% কিভাবে হচ্ছে? অ্যাপ্রক্সিমেট একটু চিন্তা করেন না। 32-এর আশেপাশে কি আছে? 30 আছে। তো কল্পনা করেন যে 15 যোগ 15 যোগ কি হতো? 15 ইন্টু 15/30, এটা না হতো? সরি 100, মানে যদি 15%-এর ইয়েটা হতো আর কি, ইনক্রিমেন্টটা হতো। আমি সেটা চেক করতেছি। 15 কেন মাথায় আসছে? কারণ ওই যে 32-এর কাছে ধারে
32টা কিভাবে হয়েছে? একটা এ প্লাস বি প্লাস এ বি বাই 100 আসছে। তাহলে এ আর বি সমান সমান, এ আর বি এখানে রেডিয়াসের সময় দুইটাই সমান সমান, তাহলে এই দুইটা সমান আইটেম, আর সাথে সামান্য কিছু একটু বাড়বে এখানে। এই জন্য আমি 32কে নিচ্ছি যে 30 নেই, তা 30 হলে 15 এবং সামান্য একটু বাড়বে। 15 30 আর 2 32। সেটা এখন চেক করে দেখছি আসলে তাই কিনা। 15 যোগ 15 যোগ 15 ইন্টু 15/100, তাতে করে কি এরিয়া কত আসতেছে? এরিয়ার ইনক্রিজটা কত আসতেছে বলেন, এটা কত আসে? 15 15 30, আর এখানে কত? 32 পয়েন্ট সামথিং। তো কোশ্চেনে তো সেটাই বলছে 32%। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমার রেডিয়াস কত হবে? এই যে 15% হবে। অ্যান্সার ইজ নান অফ দিস। বুঝতে পারছি নাকি? মানে এটার উৎকৃষ্টই হচ্ছে যে অ্যাপশন থেকে দেখা আর কি, কোন নাম্বারটা কি করা। আর আপনি নাম্বার মানে র্যান্ডম ধরে নিতে পারেন, সেটা কি এটা চাইতে একটু কমায়া হাফ করে নেওয়া, তারপর চেক করতে হবে মানে খুব বেশি ধরে ফেললাম কিনা বা খুব কম ধরে ফেললাম কিনা। কিন্তু এই যে আমি 15 ধরলাম, তার মানে অ্যাপ্রক্সিমেটলি এটা একদম অ্যাকুরেটলি কাছাকাছি হয়ে গেছে। আর কোশ্চেনে অ্যাপ্রক্সিমেটলি কোশ্চেন ইয়া জানতে চাইছে, কিন্তু অপশন অনুযায়ী একটাও এখানে 15-এর কাছে ধারে নাই। এই জন্য আমরা অপশন একটাও নিব না, নান অফ দিস নিব। একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। আর এর মান কত? আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয়, ক্ষেত্রফল দ্বিগুণ হয়। ক্ষেত্রফল দ্বিগুণ হয়, তাই না? তার মানে যখন আর, তখন এরিয়া কত? পাই আর স্কোয়ার। আর যখন আর প্লাস এন, তখন এরিয়া কত? পাই আর প্লাস এন হোল স্কোয়ার। এখন এই যে ক্ষেত্রফল যেটা পরে আসলো, সেটা বলছে আগের ক্ষেত্রফলের দ্বিগুণ। তো এখন ইকুয়েট করব কিভাবে? আগেরটাকে দ্বিগুণ করব নাকি? তাতে সমান হবে নাকি? জি স্যার। 2 ইন্টু পাই আর স্কোয়ার ইকুয়াল টু হবে পাই ইন্টু আর প্লাস আর স্কোয়ার। এখন এখান থেকে কি বের করতে হবে? আর এর মান। আর এর মানটা কত সেটা বের করতে হবে। পাই আপাতত এটা এবং এটা ক্যান্সেল হয়ে গেল। 2r স্কোয়ার ইকুয়াল টু আর প্লাস এন স্কোয়ার। তাহলে রুট লাগাই দিই। রুট করলে এখানে কত হবে? √2r, আর এখানে আর প্লাস এন। ঠিক আছে, তাহলে আর চলে আসলে এখানে আর কমন নিলে √2 - 1 ইকুয়াল টু এন। তাহলে আর কত হলো? আর কত হলো আলটিমেটলি? 2 - 1 কোথায় আছে? কতে আছে। ঠিক আছে, অপশন ইজ ক। আচ্ছা, এখানে আমরা 302 পর্যন্ত করলাম না? আচ্ছা, এখানে থাক আজকে নাকি? হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে স্যার। ওকে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।